এখন যে ঘটনাটি বলবো এটিও আমার যে নিজ জেলা রাজবাড়ী, সেই রাজবাড়িরই ঘটনা। এটি রাজবাড়ির ধাওয়াপাড়া নামক একটা জায়গার ঘটনা। ঘটনাটি অনেক আগে, 70-এর দশকের, এক্সাক্ট সালটা আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল। এই ঘটনাটিও শ্মশানকে কেন্দ্র করে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি মূলত একজন হিন্দু পরিবারের সদস্যদের সাথে ঘটার মাধ্যম দিয়ে সূত্রপাত হয়েছিল, আর ঘটনাটি পরবর্তীতে বেশ একটি মারাত্মক রূপ লাভ করে। যদিও বা পরবর্তীতে সেটি থেমে গিয়েছিল এবং এখনো তার কিছু কিছু রেশ চলমান রয়েছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। ধাওয়াপাড়া যে ঘাট রয়েছে, পদ্মা নদীর ঘাট, এই ঘাটের কাছে একটি নির্দিষ্ট জায়গায়, মানে নদীর তীরে শ্মশান রয়েছে। সেখানে অবকাঠামো নেই শ্মশানের, মানে সেটা কোনো স্থায়ী কোনো শ্মশান নয়। তবে ওখানকার যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন, তাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে নদীর পাড়ে দাহ করা হয়। তো 1973-74 বা এরকম কাছাকাছি একটা সময়, নির্দিষ্ট করে সালটা আমি আসলে পাইনি, তো এরকম একটি সময়ে একজন মানুষ মারা যান। উনি ওই গ্রামের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তো তাকে দাহ করার জন্য সময় ফিক্সড করা হয়, কিন্তু পুরোহিত, যিনি মূলত এই দাহ করা সংক্রান্ত ধর্মীয় যে কার্যাবলী বা রিচুয়ালগুলো করবেন, তিনি আবার একটা পূজার জন্য বাইরে ছিলেন। এই জন্য তিনি জানিয়ে দেন যে মোটামুটি প্রয়োজনীয় রসদগুলো মানে রেডি রাখতে তিনি সন্ধ্যার পরে এসে কাজ শুরু করবেন। তো তারা মোটামুটি রেডি করে। এখন এদিকে কি হয়, যদি একই দিনে ওই গ্রামের আরও 2জন ব্যক্তি মারা যান। তারা আবার আগেই পুরোহিতকে বলে রেখেছিলেন যে তাদের যেই ধর্মীয় রিচুয়ালগুলো সেগুলো করার জন্য। তো তিনি তাদেরকেও বলে রেখেছিলেন যে তিনি সন্ধ্যার পরে আসবেন, সন্ধ্যার আগে কাউকে সময় দিতে পারবেন না। এখন সন্ধ্যার পরে এসে দেখেন যে 3টি চিতাই রেডি করে রাখা হয়েছে। এখন সমস্যা বেঁধে যায় যে কাঠটা আগে শুরু করবেন। ওই সময়টা আবার একটু বর্ষাকাল ছিল। এখন কারো তো মানে স্বাভাবিকভাবেই ধৈর্যে কোলাবে না, কারণ বৃষ্টি টিষ্টি শুরু হয়ে যেতে পারে। তো যার কারণে সবাই চাচ্ছিল তারটা আগে শুরু করতে। ধর্মীয় রিচুয়ালের মাধ্যম দিয়ে আগে শুরু না করলে তার হচ্ছে না। এখন পুরোহিত বলছেন যে যিনি আগে খবর দিয়েছেন তাকে তারটা আগে শুরু করবেন। এখন ওখানে আরেকজন ব্যক্তি ছিলেন, যে সম্ভ্রান্ত ব্যক্তি, তার যে 3 সন্তান আছে, তারা এসে বলল যে আমরা তো মানে কাস্ট বা গোত্রে উঁচু গোত্রের, তা আমাদেরটা আগে শুরু করেন। এখন পুরোহিত উনি বলছেন যে না, মানুষ মারা যাওয়ার পরে এগুলো নিয়ে আর কোনো কথা বলা যাবে না, যিনি আমাকে আগে খবর দিয়েছেন তারটাই আগে শুরু করতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত কথা কাটাকাটি হয় এবং একটা পর্যায়ে পুরোহিত সেই কাজটাই আগে শুরু করেন, যারটা মানে যার খবর, যার মৃত্যুর খবরটা আগে দেওয়া হয়েছে। তো এইভাবে একটা মোটামুটি কাজ শেষ করতে করতে, বিভিন্ন রিচুয়াল করতে করতে একটার পেছনে প্রায় ওনার 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো সেটা আগুন ধরিয়ে দিয়ে বাদবাকি কাজ তো অন্যরা করছে, পরেরটায় আবার কাজ শুরু হয়। তো এইভাবে প্রত্যেকটা পোড়ানোর মাঝখানে প্রায় 1 ঘন্টার একটা গ্যাপ রয়ে যায়। 3rd লেভেলে গিয়ে, মানে প্রায় 3-3.5 বা 4 ঘন্টা পরে গিয়ে ওই যে সম্ভ্রান্ত যে ব্যক্তির যেই চিতা সাজানো হয়েছিল সেটাতে উনি কাজ শুরু করেন। তো যাই হোক, আগুন জ্বলা শুরু হয়েছে। ওদিকে কিন্তু প্রথমে যারটা হয়েছিল ওইটার কিন্তু পোড়ানো শেষ, দ্বিতীয়টারও পোড়ানো শেষ বললেই চলে, এবং তৃতীয় যেই চিতাটা, সেইটা আগুন মোটামুটি ধরেছে 25% পোড়ানো হয়ে গেছে। এমত অবস্থায় বৃষ্টি শুরু হয়ে যায়। আর ওটা যেহেতু নদীর পাড়ে ছিল, নদীর পাড়ে থাকার কারণে ওখানে তো কোনো শেড ছিল না, কোনো পাকা অবকাঠামো ছিল না। আর একবার চিতা জ্বালানো শুরু হয়ে গেলে সেটা তো আর ওখান থেকে সরানোর আর কোনো উপায় নেই। এখন মনে করেছে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক আর হচ্ছে না। একটা সময় কি হয়, ওই বৃষ্টির পানিতেই চিতা নিভে যায়। আর বৃষ্টি শুরুর দিকে গুড়ি গুড়ি ছিল, পরে আবার একটু বেশি হওয়ার কারণে ওখানে কেউ দাঁড়াতে পারেনি, নিরাপদ জায়গায় সরে গিয়েছে।
এখন বৃষ্টি যখন থেমে যাওয়ার পরে ওই আকাশে চাঁদও ওঠে, মানে চাঁদ এবং মেঘের সাথে লুকোচুরি খেলা হচ্ছিল, কখনো জ্যোৎস্না কখনো আবার অন্ধকার, এমনটা হচ্ছিল আর কি। তো ওই যে 3 সন্তান এবং তাদের কয়েকজন আত্মীয় স্বজন তারা ছিল ওই সময় ওখানে, তো তারা আবার ওই চিতার কাছে আসছিল। দূর থেকে তারা দুটো অবয়ব দেখতে পায়, ছোট ছোট বাচ্চা আকৃতির দুটো অবয়ব দেখতে পায় চাঁদের আলোতে, মানে যখন মেঘ সরে একটু চাঁদের আলো হয়েছে তখন দেখতে পাচ্ছে। তো ওরা বলছে কি ব্যাপার, ওই চিতার কাছে ওই 2টা বাচ্চা ছেলের মতো, ওরা কারা? তখন আবার একজন বলছে হবে হয়তো বা এলাকার কোনো দুষ্ট ছেলে পেলে। একজন বলছে না না না, এত রাত্রেবেলা দুষ্ট ছেলে পেলে কোথা থেকে আসবে, আর মাত্র বৃষ্টি হলো, নিশ্চয়ই এটা অন্য কিছু হতে পারে। তো অন্য কিছু কি হবে, এরকম এক একজন কথা বলছে। তো এর মধ্যে থেকে ওই যিনি মারা গেছেন তার 3 সন্তানের মধ্যে বড় সন্তান যিনি, সে চিৎকার করে উঠছে, এই কে রে ওখানে? যেই না এই কথা বলেছে, সাথে সাথে দেখে কি ওই দুটো অবয়ব বা বাচ্চার আকৃতির, বেটে আকৃতির দুটো মানে ছায়ামূর্তি দৌড়ে চলে গেল, বা দৌড়ে মানে ওই নদীর পাড় দিয়ে দৌড়ে চলে গেল, কোথায় গিয়েছে খেয়াল করেনি, অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। তো ওনারা কাছে যান যখন চিতায়, ওনাদের হাতে তো টর্চ লাইট ছিল, কারো হাতে হারিকেন ছিল, তো ওনারা ওই চিতার মধ্যে আলো জ্বালিয়ে যেটা দেখতে পান, এটা দেখার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দেখেন যে যেই দেহটি দাহ করার জন্য আগুন ধরানো হয়েছিল এবং 25% কাজ শেষ হয়েছে, ওই দেহটির পা থেকে কোমর পর্যন্ত সেটা তো ঝলসে গিয়েছিল আগুনে, তখনও তো পুরোপুরি পুড়ে কয়লা হয়নি। এবং তারা ওইটা বুঝেই বৃষ্টির সময় ওটা তারা দেখেছে কতটুকু কি হয়েছে, ওটা দেখে ওখান থেকে সরে গিয়েছিল। তো তারা দেখে যে পা থেকে কোমর পর্যন্ত সেটি নেই, মানে একদম নাই, দেহের সাথেই নেই। খুব অবাক হয়। একজন বলে মনে হয় পুড়ে কয়লা হয়ে গেছে, বলে অসম্ভব, আমরা বৃষ্টির যখন শুরু হয়েছে তখন এখান থেকে চলে যাওয়ার আগেও দেখেছি যে দেহ অক্ষত ছিল। অক্ষত বলতে মানে মোটামুটি ঠিক ছিল, 25% পুড়েছে। এত তাড়াতাড়ি এরকম হবে কিভাবে? আগুন তো জ্বলছিল না, আর বৃষ্টিতে তো আগুন নিভে গেছে। তখন ওনারা চিন্তা করে, আচ্ছা এই যে নিচে এখানে যে 2টা অবয়বকে দেখলাম, এই অবয়বগুলো আসলে কে ছিল বা কি ছিল? তখন একজন টর্চ লাইট মেরেছে ওই মাটির দিকে, তখন যা দেখতে পায় ওনারা চমকে ওঠেন। ওনারা দেখেন বৃষ্টিতে মাটি তো কাদা কাদা হয়ে গেছে, আর ওখানে ওনারা ওই জায়গায় আসার আগেই কিছু পায়ের দাগ দৃশ্যমান হয়েছে, এবং এই পায়ের দাগগুলো হচ্ছে এই যে একটু আগে 2জন দৌড়ে চলে গেল বাচ্চা আকৃতির অবয়ব তাদের। আর এটা স্বাভাবিক মানুষের মতো কোনো পায়ের আকৃতি নয়। ঘোড়ার যে খুর, ঘোড়া বা গরু যদি হেঁটে যায় সেখানে পায়ের যে ছাপ পড়ে, খুরের যে ছাপ পড়ে, ঠিক তেমন, তবে এটি আকারে বেশ বড়, মানে হাতির পায়ের মতো গোলাকৃতির মতো এরকম পায়ের ছাপ। এবং ওরা যে দৌড়ে চলে গেছে ঠিক ওই দিকে ওই পায়ের ছাপটা তারা রেখে গেছে। কয়েকজন মানুষ টর্চ লাইট নিয়ে যেতে থাকে ওই পায়ের ছাপ কোন দিকে গিয়েছে। মোটামুটি একটা সময় পর্যন্ত তারা যায়, কিন্তু যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে একটি জায়গায় এসে আর পায়ের ছাপ নেই, মানে সেখান থেকে মিলিয়ে গেছে, ডানে বায়ে সামনে পেছনে, মানে পেছন দিকে আছে যেদিক থেকে তারা মারতে মারতে এসেছে, কিন্তু এছাড়া পায়ের ছাপ আর নেই। মনে হচ্ছে এখান থেকেই হঠাৎ করে তারা ভ্যানিশ হয়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে। তো যাই হোক, এখন তারা আবার ওই চিতার কাছে ফিরে আসে কয়েকজন, আর ওখানে তারও কয়েকজন ছিল। এখন একে তো বৃষ্টিতে ভিজে গেছে চিতা, তার উপর এই ভয়ানক অবস্থা। সিদ্ধান্ত হয় যে যেহেতু সবকিছু ভিজে গেছে, লাশ 25% পুড়ে গেছে, এই অবস্থায় নতুন করে পোড়ানো সম্ভব নয়, কারণ বৃষ্টি হয়েছে, এখন শুকনা খড়িও পাওয়া যাবে না আশেপাশে। এই জন্য এটি হিন্দু ধর্ম মতে যেভাবে দাফন করা হয় সেভাবে দাফন করা হবে। তো সেই চিন্তা থেকেই
ওই আত্মীয় স্বজনরা ওইখান থেকে লাশ একটি চাটাইয়ে নিয়ে তারা চলে যান একটা নির্দিষ্ট জায়গায়। সেখানে গিয়ে তারা কবর খুঁড়ে তার ওই ডেড বডিটা সেখানে কবর দিয়ে দেন। ঘটনা এখানেই শেষ আপাতত দৃষ্টিতে, মানে লাশ পোড়ানো সংক্রান্ত। পরের দিন সকালবেলা যে 3 জন ভাই, মানে যিনি মারা গিয়েছিলেন, যে হিন্দু ভদ্রলোক, তার যে 3 জন ছেলের মধ্যে বড় ছেলে যিনি, তিনি অন্য 2 ভাইকে বলছেন যে আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। এখন বলে কি স্বপ্ন? বলে স্বপ্নে দেখলাম যে আমাদের বাবার কবর কিছু একটা খুঁড়ছে, 2টো প্রাণী খুঁড়ছে। এটা কি মানুষ না কুকুর না বেড়াল না শেয়াল এটা বোঝা যায় না, তবে 2টো হাতের মতো আছে এবং খুব বামন আকৃতির ওই কবর খোঁড়া আমি দেখেছি। তা আমার কাছে মনে হচ্ছিল এটা আমি বাস্তবে দেখছি, স্বপ্ন নয়। আমরা আমাদের বাবার কবরের কাছে যাই চলো। তখন 3 ভাই মিলে ওই কবরের কাছে যাই, গত রাত্রেই যেটা কবর দেয়া হয়েছে। গিয়ে দেখেন না, একদম সব স্বাভাবিক, কবর একদম স্বাভাবিক। এখন 2 ভাই বলে যে তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন তো স্বপ্নই। কিন্তু ওনার মনে খুঁতখুঁতি যায় না, যে মনে হচ্ছিল একদম বাস্তব দেখেছে সে। তখন ওই পুরোহিতকে ডাকা হয়, পুরোহিত আসে, সবকিছু শোনে, বলে যে এটা একটা স্বপ্নই। কিন্তু ওই বড় ছেলে যিনি মারা গেছেন, তার বড় ছেলে, মানে 3 জনের মধ্যে যিনি বড় ভাই, তো সে বলে যে না, আমি কবর খুঁড়ে দেখতে চাই, আমার কেন যেন মনে সন্দেহ লাগছে। এখন কি আর করা, তার পীড়াপিড়িতে অবশেষে সত্যি কবর খোঁড়া হয়। কবর খুঁড়ে তারা যেটা দেখতে পায়, এটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে যে তাদের বাবার কবরে সেই ডেড বডি আছে, তবে মাথার যেই অংশটা, মাথার যে খুলি, এই অংশ বিশেষটা শুধু রয়ে গেছে, তাও সেখানে কোনো মাংসের ছিটে ফোটা নেই, এবং পুরো বডি মনে হচ্ছে কে যেন খেয়ে ফেলেছে। এমনটা হতেই পারে না, এক রাতে এভাবে কিভাবে এটা হলো? আর কবরটা তো যেভাবে দিয়ে গেছিল সেভাবেই আছে। তার মানে সে যে স্বপ্ন দেখেছিল এটা সত্য, এবং স্বপ্নে যে 2টো প্রাণীকে দেখেছিল তারাই হয়তো এই ভয়ানক কাজটি করেছে। তো তখন ওই পুরোহিত সে বলে যে গত রাত্রে যখন তোমার বাবাকে তোমরা দাফন করেছো, তখন হয়তোবা নিয়ম মাফিক হয়নি, যার কারণে ওই অশুভ শক্তিগুলো সুযোগ পেয়েছে কবর খুঁড়ে লাশের ক্ষতি করার বা লাশ খেয়ে ফেলার। আর এমন টাইপের পিশাচ আকৃতির কিছু জিন সব জায়গাতেই থাকে, যারা সুযোগ খোঁজে মানুষের মাংস খাওয়ার জন্য, কারণ তাদের খাবারই এটা। মানুষ যদি কোনো কারণে ভুল করে ফেলে, তো তারা সেই সুযোগটা পেয়ে যায়, আর এই সুযোগের কারণেই তারা তারা তাদের খাবারগুলো পেয়ে যায়, মানে মানুষই সুযোগ করে দেয় সেগুলো। তো যাই হোক, এখন যেটা হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। তো তারা যে কাজটি করে, তারা চিন্তা করে যে এরপর থেকে আমরা যারা মোটামুটি একটু এলিট শ্রেণীর আছি, আমাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে আমরা নদীর ঘাটে আর দাহ করতে নিয়ে যাব না, যেহেতু একটা ঘটনা ঘটেছে। এবং এই ঘটনাটি যখন চারদিকে ছড়িয়ে যায়, তখন অন্য যারা এলিট শ্রেণীর ছিল, যারা সনাতন ধর্মাবলম্বী, তারা বলল যে আমরা আর ওই নদীর ধারে আমাদের আত্মীয় স্বজনকে দাহ করতে নিয়ে যাব না, আমরা নিজেদের মতো করে একটা শ্মশান করব নিজেদের বাড়ির কাছে। তো ওই চিন্তা করে মূলত এটার উদ্যোগী হয় হচ্ছে ওই 3 ভাই, তার বাবার লাশের সাথে এই ধরনের ঘটনার প্রেক্ষাপটে। তো এটা শুরু হয়। এর কিছুদিন পর একটা ঘটনা ঘটে, আরো একজন ব্যক্তি, উনি খুব সম্ভ্রান্ত বংশের ছিলেন আর কি। তো তিনি যখন মারা যান, তার দেহকে ওই নতুন শ্মশানে দাহ করা হয়, এবং দাহ করার অল্প কিছুদিনের মধ্যে ওই পরিবারের একজন মানুষ সুইসাইড করেন। এর কিছুদিন পরে আরেকজনকে সাপে কাটে, মানে তিনিও মারা যান। আরেকজন পানিতে ডুবে মারা যান। এভাবে কয়েক মাস ব্যবধানে বিভিন্ন লোক ওই পরিবারে মারা যাচ্ছিল, এবং এভাবে মোটামুটি ওই পরিবারের অধিকাংশ মানুষই মারা যায়, মানে পরিবারটা একদম শেষ হয়ে যায় বলা চলে। এরপরে ওই যে 3 ভাই, ওই 3 ভাইয়ের এক ভাইয়ের সন্তান মারা যায়, তাকে যখন আবার ওখানে দাহ করা হয়, এরপরে ওই পরিবারের একজন মানুষের অপমৃত্যু হতে থাকে। মানুষের মধ্যে একটা ধ্যান ধারণা সৃষ্টি হয় যে ওই নতুন শ্মশানে যাকেই দাহ করা হবে সেই পরিবার শেষ হয়ে যাবে। এরকম সত্যি ঘটেছিল নাকি?
যে ওই পরিবার শেষ হয়ে যেত। কিন্তু কেন এটা হতো, কিভাবে হতো, কি কারণ ছিল, এটা নাকি কেউ বিশ্লেষণ করে বের করতে পারেনি। তো শ্মশান ঘাটে, বিশেষ করে নদীর পাড়ে ধাওয়াপাড়া, ওই যে যেই শ্মশান ঘাটটা, আমি জানি না এখনো আছে কিনা। হয়তো আমি যখন গল্প বলেছিলাম তখন শুনেছি আছে, এরপরে নদী ভাঙন হয়েছে। আমি আসলে নিশ্চিত নই যে এখনো ওই শ্মশানটা আছে কিনা। এটা তো কোনো স্থায়ী কোনো শ্মশান না, নদীর ধার ঘেঁষে ওই যখন যার প্রয়োজন সে সেভাবে এই কাজটি করে থাকে। তো এখন হয়তো বা আছে, আমি অনেক দিন সেখানে যাই না। তো আর ঘটনাটিও তো আসলে অনেক আগের ঘটনা। ওই সময় তো এভাবে মোবাইল ফোন ছিল না, বা এরকম ক্যামেরা অ্যাভেলেবল ছিল না যে কেউ ফটো তুলে রাখবে এই ধরনের স্পর্শকাতর বিষয়। যেমন পায়ের ছাপ ছিল, কিন্তু পায়ের ছাপের ফটো তো আর কেউ তুলে রাখতে পারেনি। তো মানুষের মুখে মুখেই এভাবে বিভিন্ন ভয়ের ঘটনাগুলো চলে আসে এবং আমরা সেভাবেই পাই। তো সত্য মিথ্যা নির্ণয় করা আসলে অনেক টাফ ব্যাপার, কারণ অনেক আগের ঘটনা। আবার অনেকে জিজ্ঞেস করলেও কেউ স্বীকার করতে চায় না যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেইনি। আবার অনেকের মুখে শোনা যায়। তো এইভাবে লোককথার উপর ভিত্তি করে আমরা অনেক সময় অনেক ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়ে থাকি। সেগুলো হয়তো বা 100% প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু এই ঘটনা যে সত্যি সত্যি ঘটতে পারে তা তো আমরা অন্তত বুঝতে পারি। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আপনাদের পছন্দের একজনের, জাহিদ ভাইয়ের, আপনারা জানেন। এবং ওনার ঘটনা সবসময় একটু ডিফারেন্ট হয়ে থাকে এবং সবসময় একটু রোমাঞ্চকর। তো ঘটনা আমি যেটা শেয়ার করছি সেটা 2016 সালের একটা ডেভেলপার কোম্পানির এমডি মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। এমডি সাহেবের পরিবারের স্ত্রী, তার মেয়ে, তার 2 মেয়ে এবং তার মা এবং 2 জন গৃহপরিচারিকা তাদের বাসায় ছিলেন। তো ঘটনা শুরু হয় এমডি সাহেবের মেয়ের বিয়ের পর থেকে। তার বড় মেয়ের বিয়ের 3 থেকে 4 দিনের মাথায় এমডি সাহেবের মা মারা যায়। তো মারা যাওয়ার আগের থেকে 3-4 দিন আগের থেকেই তিনি বলছিলেন তিনি একটা শয়তানকে দেখেছিলেন তার নাতনির বিয়ের দিন, এবং সেই শয়তান নাকি ঠিক নাতনির পেছনে দাঁড়িয়েছিল। আর সেই শয়তানটা সেদিন থেকে প্রতিদিন রাতে এসে তাকে থ্রেট করে যাচ্ছিল যে তোকে শেষ করে ফেলবো, এবং তোকে শেষ করার পর তোর নাতনিকে ধরবো। এভাবে 2 দিন রাতে সে তাকে বলেছিল একই কথা, এবং সেটি তার পরিবারকে তিনি জানায়। এবং এও বলেছে শেষ দিনের দিন যে কাল রাতে তোকে নিতে আসবো, তোর সময় ফুরিয়ে গেছে, দেখবো তোকে কে বাঁচায়। তো পরিবারের সবাই ধরে নিয়েছে যে ওনার এটা মতভ্রম, কারণ এটা ওনার বয়স 70-এর বেশি ছিল, আর ওনার আগের থেকেই হালকা মানসিক সমস্যাও ছিল, তাই সবাই গুরুত্ব দেয়নি। কিন্তু ঠিক সেদিন রাতেই উনি মৃত্যুবরণ করেন। রাত পার হবার পর তাকে সবাই তার লাশ নিয়ে গ্রামের বাড়িতে যায়, এবং প্রত্যেকেই যায় এবং লাশ পুরো পরিবার সহ যে গ্রামে দাফন করে। তো দাফনের পর সেদিন দাফনের রাতের দিন পরিবারের সবাই একটা স্বপ্ন দেখে, এবং সবাই দেখে যে তারা সবাই অন্ধকার একটা ঘরের মধ্যে বন্দি, এবং ওই ঘরের ভেতর থেকে হার্টবিটের শব্দ ভেসে আসছে। তো এমডি সাহেব এবং তার বড় ভাই, তার বোন, তারা সকলে মিলে মিলাদ মাহফিল শেষ করে 2 দিন পর সকলেই তার নিজ নিজ পরিবার নিয়ে ঢাকায় ফিরে আসে। এর প্রায় কিছুদিন পর থেকে এমডি সাহেবের বড় মেয়ে, যার কিছুদিন আগে বিয়ে হয়, সে তার দাদিকে দেখতে পায়। যেমন এই দাদি হেঁটে চলে গেল, বা উনি বেঁচে থাকাকালীন হামান দিস্তা ব্যবহার করতেন, এবং সেই হামান দিস্তা নিয়ে দাদি বিছানার উপরে বসা। উনি তার মাকে বলেন, তার মা বেশি একটা গুরুত্ব দেয় না, তার এমডি সাহেবের ওয়াইফ বেশি একটা গুরুত্ব দেয় না। তার মা ভেবেছিল কেউ চলে গেলে হয়তো মন খারাপ হয়, আর এই জন্য হয়তো এরকম হচ্ছে। তো মেয়েটা তার স্বামীকেও বলে, কিন্তু স্বামীও তেমন গুরুত্ব দেয় না। আর এটাই আমাদের মেইন সমস্যা, আমরা কোনো কিছুর গুরুত্ব দিতে চাই না, এবং পরে এটার খেসারত দিয়ে মেটাতে হয়। এভাবে কিছুদিন যায়। একদিন রাতে মেয়েটার ঘুম ভাঙে তার দাদির ডাক শুনে। সে উঠে বসে। ডাক আসছিল দাদির ঘর থেকে। সেই রুমে যায়, দাদির ঘরে যায়। সে দেখতে পায় দাদির ফ্লোরে হেলান দিয়ে বসে আছে। তার দাদি ফ্লোরে হেলান দিয়ে বসে আছে। তিনি রক্তাক্ত। এমন অবস্থায় যা দেখে তিনি মনে হলো তিনি সদ্য একটা বাচ্চা প্রসব করেছে। এটা দেখে মেয়েরা শক্ত হয়ে যায়। তার গলার থেকে কোনো ধরনের ভয়েস বের হচ্ছিল না। এবার সে দেখে তার দাদি সেই রক্তাক্ত অবস্থায় বাচ্চাদের মতো গড়িয়ে গড়িয়ে তার দিকে এগোচ্ছে। তার এক হাতে একটা সদ্য জন্ম নেওয়া শিশু। এইটা দেখে এবার সে চিৎকার দেয়। দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে ফ্লোরে পড়ে মাথায় আঘাত পায়।
তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথে সে তার মাকে বলে যে আমি এসব জিনিস দেখেছি। এখন মেয়েটার পরিবার মনে করতে লাগে হয়তো মেয়েটার মানসিক সমস্যা হচ্ছে, কারণ একে তো নতুন বিয়ে, তার সাথে দাদি মারা গেছে এবং দাদির সাথে মেয়েটার বেশ ভালো সখ্যতা ছিল। তো দাদিকে সে খুব পছন্দ করতো, ভালোবাসতো। তো এটা হয়তো তাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। তার চিকিৎসা চললো কিছুদিন। এদিকে মেয়ের মা লক্ষ্য করতে থাকে যে মেয়ের আশেপাশে একটা কালো ছায়া ঘোরাফেরা করে। তিনি তার মেয়ের বাবার সাথে আলোচনা করে। তারা ধারণা করে যেহেতু নতুন বিয়ে তাই কুনজর বা ক্ষতি পড়লো কিনা। তো তাদের একটা প্রাতিষ্ঠানিক মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার প্রধানকে তারা ডেকে আনে বাসায় এবং দুপুরে সপরিবারে খাওয়া দাওয়া শেষ করে এমডি সাহেব এই হুজুরকে বলে, দেখেন আপনি তো মেয়েটাকে দোয়া টোয়া পরে ফু দেন, তো সমস্যায় আছে মেয়েটা। তো হুজুর কি করলো, দোয়া পরে ফু দিয়ে সেদিন চলে যায়। তো যেদিন চলে যাবে মানে সেদিনই বিকালবেলা হুজুর চলে যাবার কিছুক্ষণ পর মেয়েটা বমি করতে শুরু করে, রক্ত বমি, এবং বমির সাথে অল্প কিছু সাদা চুল বেরিয়ে আসে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় পেটে কোনো ধরনের সমস্যা নেই। এদিকে চুল বেরোতে দেখে মেয়েটার বাবা মা বুঝতে বাকি হলো না মেয়েটার কোনো সমস্যা, মানে মেয়েটার একটা সমস্যা হয়েছে। এমডি সাহেব সেই পারিবারিক হুজুরকে পরের দিন বমির সাথে সাথে চুল বের হওয়ার কথা বলে। হুজুর বলেন হয়তো বিয়ের দিন কেউ একটা কিছু করেছে, আচ্ছা আমি আসবো 2 দিনের মধ্যে, দেখি কিছু করা যায় কিনা। হুজুর ঠিক আসে এবং মেয়েটাকে বসায়। তার সামনে একটা বোল পানি রাখে। হুজুর সেই পানিতে বেশ কয়েকটা সুই, কিছু মাটি এবং মেয়েটার ব্যবহার করা কাপড় এক টুকরা দিয়ে দেয়। তিনি মেয়েটাকে বলে পানির দিকে তাকিয়ে থাকো। তো মেয়েটা পানির দিকে তাকিয়েছিল। সে সময় সেই হুজুর তার মতো করে দোয়া দুরূদ পড়ছিল। মেয়েটার সাথে যদি কোনো বদজিন থাকে তবে সে যেন বের হয়ে আসে। যখন হুজুর দোয়া পড়ছিল তখন সেই ফ্ল্যাটে 2 হাতে সজোরে তাল মিলিয়ে তালির শব্দ আসছিল। মেয়েটা চোখ বন্ধ করে রেখেছিল। তালির শব্দটি এতই চারদিক ঘুরছিল, তালির শব্দে সবাই ভয় পেয়ে যায়, এমনকি হুজুর পর্যন্ত ভয় পেয়ে যায়। কেননা এমন আগে হুজুর কখনো ফেস করে নাই। মূলত হাজির করতে গেলে এমন হয় না। সে সময় মেয়েটা কিছু দেখছিল না, শুধু কানে শুনছিল হার্টবিট করার শব্দ। হুজুর দোয়া দুরূদ পড়া বন্ধ করে পানির বোলে তাকিয়ে দেখতে যাবে, ঠিক তখনই কোনো কিছু পানির বোলটাকে ছুঁড়ে ফেলে দাদির ঘরের দিকে। পানির বোলটা হঠাৎ করে এরকম অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর দিন এমডি সাহেব হুজুরের কাছে জানতে চান ঘটনা কি। মা মারা যাওয়ার কদিন আগে থেকে বারবার বলতেন তার ঘরে একটা শয়তান আসতো। তাকে বলতো আর 3 দিন, আর 2 দিন, এভাবে বলতো যে তোকে নিয়ে যাব, তারপর তোর নাতনির পালা। আর তার মা দেখেছেন যে বিয়ের আগে তার মায়ের পেছনে নাকি কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। আবার গতকাল তো নিজ চোখে সব দেখলো সবাই। হুজুর বলেন দেখুন আমার মনে হচ্ছে এটা একটা বজ্জাত জিন, কেউ পাঠায়নি, হয়তো নিজ থেকে এসছে, কিন্তু আমি তো জানি না কেন আসছে। তো ঘর বন্ধ করে যাচ্ছি, আপনারা কোনো একটা ভালো আলেমকে দেখান, যদি যত তাড়াতাড়ি পারেন দেখান। তো হুজুর ঘর বেঁধে দিয়ে চলে যায়। যাওয়ার সময় তিনি বলেন এই বাধা সেই বজ্জিনটা কিন্তু ভেঙে ফেলবে, সুতরাং তাড়াতাড়ি আলেমকে দেখান আর মেয়েটাকে যেন দেখে রাখা হয়। এর মধ্যে সেই পরিবারের মালিকানাধীন বেশ কয়েকটা নির্মাণাধীন ভবনের সাইটের সমস্যা শুরু হয়। শ্রমিকদের মধ্যে অহেতুক আহত হওয়া শুরু হয়। বিদ্যুৎ লাইন বিভিন্নভাবে ছিঁড়ে ঝুলে থাকছিল। টন ওজনের রড দাঁড় করিয়ে রেখেছিল কে জানে। অদ্ভুতভাবে তাল মিলিয়ে হাততালির শব্দ আসতো বিভিন্ন জায়গা থেকে। বড় মাপের কংক্রিট মিক্সার ট্রাক উল্টে একবার পড়েও গিয়েছিল এবং সেখানে এক শ্রমিক আহত হয়েছিল। এরপরে সাইটের সব কাজ বন্ধ করে দিতে তার বাবা মেয়েটির বাবা বাধ্য হয়। তো মেয়েটির বাবা এমডি সাহেব দেশের বেশ কয়েকজন প্রখ্যাত আলেমদের সাথে যোগাযোগ করে, তাদের পরামর্শে দোয়া দুরূদ পড়া হয়, বাড়ি বন্ধ করা হয়, এমন কোনো কিছু বাকি ছিল না যা করা হয়নি। কোরআন খতম করা হয়। এর মধ্যে জানা যায় মেয়েটা প্রেগনেন্ট। পরিবারের খুশির এক ঝলক আসে কিছুদিনের জন্য। কোরআন খতমের পর কিছুদিন পর্যন্ত হাততালির ঘটনা তাদের সাথে ঘটেনি। তাদের ভবন নির্মাণের কাজ শুরু করে এবং শুরু করলে তা পুনরায় আবার বন্ধ করে ফেলতে হয়, কারণ সমস্যা আবার শুরু হয়। এর মধ্যে একদিন রাতে মেয়েটা ঘুমাচ্ছিল একা। তার স্বামী কোনো একটা কাজে দেশের বাইরে ছিল। মাঝরাতে তার ঘুম ভাঙে, শুনতে পায় তার দাদির ঘর থেকে ছোট একটা বাচ্চারা যেভাবে নামতা শেখায় সেভাবে নামতাকে জানি পড়ছে, যেমন 1 1 1, 1 2 2, এভাবে কেউ নামতা পড়ছে। এটা শুনে সে কোনো কিছু না ভেবে তারা দাদির ঘরে চলে যায়। ভোরে তাদের গৃহপরিচারিকা কাজের যে লোক একজন তাকে বেহুশ অবস্থায় দাদির ঘরে 2 পা অবস্থায় উল্টো ঝুলে থাকতে দেখে। চিৎকার করে সবাইকে ডেকে তোলে। কোনোভাবে তাকে উদ্ধার করা হয়। মুখে পানি ছিটিয়ে হুঁশ আনানোর চেষ্টা করা হয়। কিছুক্ষণ পর তার হুঁশ আসে। তাকে তার বিছানায় নেওয়া হয়। তার স্বামী এই ঘটনা শুনে সেদিন তাদের বাড়ি ফেরে।
সেদিন যেহেতু তাকে উল্টা ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়, তাকে হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা নিরীক্ষার জন্য। যেহেতু সে প্রেগনেন্ট, চেক আপের পর তাকে বাসায় আনা হয়। তার কাছে জানতে চাওয়া হয় বেশ কয়েকবার যে সে রাতে কি হয়েছিল, সে কি দেখেছিল তার দাদির ঘরে। মেয়েটার বর্ণনা অনুযায়ী তার ঘুম ভাঙে বাচ্চাদের নামতা শোনার মতো শব্দে। তার মনে হলো দাদির ঘর থেকে দাদির কথা বলার ধরনের মতো কেউ নামতা পড়ছিল। সে উঠে দাদির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে উকি দেয়। উকি দিয়ে সে দেখে একজন মাঝবয়সী মহিলা ফ্লোরে বসে আছে। তার সামনে মোম জ্বলছিল বেশ কয়েকটা, শাড়ির আঁচলে তার মাথা ঢাকা। সে একটা রক্তাক্ত সদ্য ভূমিষ্ঠ শিশু তার এক হাতের তালুতে হাত ধরে রেখেছিল এবং অন্য হাতের আঙ্গুল দিয়ে সেই শিশুর শরীরে কিছু লিখছিল। এটা দেখে সে যখন আর মানে সরে যেতে চাচ্ছিল, ঠিক তখনই সে নিজেকে আবিষ্কার করে যে সেই ঘর থেকে আর কোনো ধরনের বের হওয়ার দরজা নাই। আপনি চিন্তা করেন, আপনি একটা রুমে আটকা পড়ে গেছেন, বের হতে পারছেন না, আর এই একজন মানুষ আপনার সামনে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। সে ভয়ের চোটে চিৎকার করছিল এবং গোঙাচ্ছিল। সেই সময় সে আবারও সেই নামটা শোনা শুরু করে। এক এক এক, এক দুগুণে দুই, এরকম সব নাম এবার শুনতে লাগলো এবং সেই হাততালি সে শুনতে লাগলো। সে কাঁদছিল ভয়ে অসাড় হয়ে, শরীর ঠান্ডা হয়ে গেছে। সে দরজা খুলতে না পেরে দেয়ালের দিকেই মুখ গুজে রইল। কিছুক্ষণ পর সে শুনলো কেউ তাকে ডাকছে। এভাবে কিছুক্ষণ ডাকার পর সে একটু পিছনে ঘুরে দেখতে পায় সেই মাথায় ঘোমটা দেয়া মহিলা তার দিকে তাকিয়ে আছে। সেই মহিলা তার দিকে সদ্য জন্মানো বাচ্চাটিকে এগিয়ে দিল ধরতে, তাকে ধরতে বলল। সেই বাচ্চাটিকে কাঁপতে কাঁপতে কোনোভাবে ধরে। একটু চিন্তা করেন কি অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছিল মেয়েটা, কতটুকু মানসিক চাপে ছিল। বাচ্চাটা সে হাতে নিয়ে দেখে বাচ্চাটা পুরোপুরি বাচ্চার মতো নয়, তার হাতের তালুর মতো হবে আকারে, পরিপক্কতা আসে নাই বাচ্চাটা। সে যখন বাচ্চাটিকে দেখছে তখন তার সামনের ঘোমটা দেয়া সেই মহিলা বলতে লাগলো, এটা তোর ছেলে, কত ছোট তাই না, নিয়ে যাব, আমি আসছি নিতে। আমি এই বংশের জন্ম নেয়া প্রথম সব ছেলেকে নিয়ে গেছি। তোর বড় চাচাকে নিতে পারি নাই কারণ তিনি বেঁচে গেছে, কিন্তু তুই পেট বাঁধিয়ে ফেলেছিস তখন, তাই এবার তোরটা নিয়ে যাব। ধীরে ধীরে সেই নারী মূর্তিটি মেয়েটির কাছে এসে একটা হাত মেয়েটার পেটে ঢুকিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় মেয়েটা কাঁদতে থাকে এবং হাতে থাকা সেই শিশুটা মেয়েটার হাত কামড়ে ধরে। সেই নারী মূর্তি মেয়েটার পেট থেকে হাত বের করে মেয়েটার পা ধরে হেঁচড়ে টেনে নিয়ে গেল। মেয়েটা দেখলো সেই নারী মূর্তি তার পায়ে কিছু একটা বেঁধে তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়। সেই ঝুলন্ত অবস্থায় মেয়েটা দেখে সেই ছোট্ট শিশুর মতো আরও বেশ কয়েকটা শিশু এভাবে ঝুলছে, দেয়ালে ঝুলে আছে। তারা সেই অপরিপক্ক হাতে হাততালি দিচ্ছে এবং নামতা পড়ছে এক 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 এভাবে। মেয়েটা এসব দেখতে দেখতে ঝুলেই রইল, কখন বেহুশ হয়ে গেছে তার মনে নাই। এরপর মেয়েটা বলে সে তখনও হার্টবিটের শব্দ পাচ্ছে তার কানে। সে বলে দাদির দাফনের দিন রাতে একটা স্বপ্ন দেখে সে অন্ধকার ঘরে হার্টবিটের শব্দ ভেসে আসছে। তার মা, তার বাবার সকলের মনে পড়লে, হ্যাঁ ঠিক তাই তো, সেই রাতে তো তারা ঠিক একই স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের বড় মেয়ের অবস্থা দেখে তারা চেপে যান। মেয়ের সামনে সেই কথা তারা আগে বলে নাই। মেয়েটার স্বামী এসে মেয়েটাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপর মেয়েটাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়, কারণ এই সমস্যাই বাসায় হচ্ছিল। এদিকে এমডি সাহেব চিন্তা করলো যে সমস্ত নির্মাণাধীন সাইটের সমস্যা আর তার মেয়ের সমস্যা এক নয় তো। তাই তিনি তাদের আত্মীয়র কথা একজন জ্যোতিষের কাছে যায় এবং তাকে বিস্তারিত বলে। তো জ্যোতিষ সব ধরনের প্রক্রিয়া পালন করে এমডি সাহেবকে বলে পরিবারের উপরে 60 বছরের পুরানো অভিশাপ ফিরে আসছে এবং ফিরে এসেই আগে আপনার মাকে তারা পথ থেকে সরিয়ে দিয়েছে। আপনার মা তো মারা গেছে, এই অভিশাপের উৎপত্তি যেন লুকানোই থাকে, এই জন্য আপনার মাকে তারা সরিয়েছে। এই অভিশাপের কালো ছায়া পুরো পরিবারের উপর এখন। এমডি সাহেব জানতে চায় কি। আজ আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। জানি না ঘটনাটা কতটা ভয়ের, কিন্তু এটা আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভাইয়া, আমি মেডিকেল স্টুডেন্ট। নিজের সুবিধার জন্য আমি মেডিকেল কলেজের নামটা বলছি না। বেশি কথা না বলে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। তখন রোজার ছুটি পড়ে গেল কলেজে। হোস্টেল আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে। আমি এবং আমার রুমমেট ইয়াসিন সিদ্ধান্ত নিয়ে আমরা ঈদের 2 দিন আগে বাসায় যাব। সকল প্র্যাকটিক্যাল শেষ করেই তবেই বাসাতে যাব।
আমাদের বড় স্যার আমাদের দুজনকে দেখে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য ডাকত। সিনিয়র সকল স্টুডেন্ট বাসায় চলে গেছে, স্যার আমাদের দিয়ে কাজ চালিয়ে নিত। মাঝে মাঝে বকা দিত, তার জন্য অবশ্য মন খারাপ হতো না। ভাইয়া, সরকারি হাসপাতালগুলো এমন যেখানে রোগী সবসময় আসতে থাকে। আমি এটাকে আমার পরিবার বলেই মেনে নিয়েছি। হঠাৎ একদিন রাতে স্যার একজন ওয়ার্ড বয়কে পাঠালেন আমাদের দুজনকে ডাকতে। সে এসে বলল, স্যার আপনাদের ডাকছে, একজন ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। ইয়াসিনকে ডাকাডাকি করছি, ও কিছুতেই উঠল না। বাধ্য হয়ে স্টেথোটা নিয়েই দৌড়াতে দৌড়াতে চলে আসলাম। স্যার বললেন, এত সময় লাগে? রোগীকে ওটিতে নিতে হবে। তাড়াতাড়ি তাকে ওটিতে নিয়ে স্যার তার কাজ শুরু করে দিলেন। হঠাৎ এক দমকা বাতাসে রোগীর মুখের উপর থেকে কাপড়টা সরে গেল, আর আমি যেটা দেখলাম তা আজও ভাবলে আমার গায়ের লোম শিউরে ওঠে। ভাইয়া, দেখলাম এমনভাবে মুখটা ভেঙে গেছে যে তার চোখ বেরিয়ে এসেছে এবং মাথার ঘুলিও বেরিয়ে গেছে। আমি স্যারকে ডাকতে থাকি, বলি, স্যার কার ট্রিটমেন্ট চলছে? পেশেন্ট তো মৃত। স্যার বলছে, কোথায়? ওর এখনো পালস চলছে। আমি ভয়ে ভয়ে স্যারকে আবার বলি, স্যার আমি যা দেখছি আপনিও কি সেটা দেখতে পাচ্ছেন? স্যার হঠাৎ মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। আমরা ওটি থেকে বের হব এমন সময় দেখি দরজাটা বাহির থেকে লক, আর লাশটার ভেতর থেকে গোঙানোর আওয়াজ আসছে। হঠাৎ ধুম করে ফিউজটাও চলে গেল। ফোনের আলো জ্বালাবো এইটুকু শক্তিও নেই শরীরে। জোরে জোরে ধাক্কা দিতে দিতে একসময় দরজাটা খুলে যায়। স্যার তাড়াতাড়ি এসে কাউকে কিছু না বলে রোগীর গার্জিয়ানকে ডাকতে বলে এবং ওকে যে ভর্তি করা হয়েছে সেই ফর্মটা চায়। যে লোকটা ভ্যানে করে রোগীকে নিয়ে এসেছিল, ওটিতে গেলে নাকি সেই লোকটা বের হয়ে যায় আর ফেরেনি। কিছু সময় পর স্যার লাশটিকে আনার জন্য একজন ওয়ার্ড বয়কে পাঠায়। সে এসে যেটা বলে সেটা শুনে আমার কলিজা কেঁপে ওঠে। সে এসে বলে, কেবিনে তো কেউ নেই, শুধু একটা রক্তমাখা কাপড় পড়ে আছে। আমাদের সাথে তাহলে এত সময় ওটিতে কে ছিল? সকালে স্যার সেই ফর্মটা পুলিশের কাছে দেয় এবং তারা খোঁজ নিয়ে এমন একটা কথা শোনালো যা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পুলিশ জানালো, ওই লোকটি গত 3 মাস আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং ওনার সাথে একজন ভ্যান চালকও ছিল, সেও মারা গেছে। ভাইয়া, এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা। আজ সময় পেলাম তাই পাঠিয়ে দিলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম সাব্বির। আমি শহরের একটা সরকারি হাসপাতালের মর্গে সরকারি কাজ করতাম। মর্গ মানেই যেখানে শুধু সারাদিন লাশ আর লাশ, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, খুন, আরও কত রকমের মৃতদেহ যে প্রতিদিন আমার চোখের সামনে আসতো তার কোনো হদিশ নেই। প্রথম আমি খুব ভয় পেতাম। রাতের বেলা মর্গের করিডোর দিয়ে হাঁটতে আমার প্রচণ্ড বুক কাঁপত, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। লাশ কাটাছেঁড়া করা, সেলাই করা, এগুলো আমার কাছে ডাল ভাত হয়ে গেল। আর এই অভ্যাসের সাথে সাথে আমার ভিতরে একটা লোভ মাথা চাড়া দিয়ে উঠল। মর্গে যখন কোনো লাশ আসতো, অনেক সময় আমি তাদের শরীরের দামি জিনিসপত্র যেগুলো থাকতো, যেমন আংটি, ঘড়ি কিংবা গলার চেইন ইত্যাদি, নিয়ম অনুযায়ী এগুলো পুলিশের সামনে তালিকাভুক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের কথা বলতাম। কিন্তু মাঝে মধ্যে আমার আর মর্গের ডোম মিলে আমি আর মর্গের ডোম মিলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে 2-1টা ছোটোখাটো জিনিস সরিয়ে ফেলতাম। মৃত মানুষ তো আর এসে চিল্লাচিল্লি করবে না, এই ভাবনায় আমাদের কোনো প্রকারের কোনো বোধগম্য বা অনুশোচনা হতো না। কিন্তু গত মঙ্গলবারের ঘটনা আমার জীবনের সব লোভ আর অহংকারকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছে।
সেদিন বিকেলে একটা লাশ আসে মর্গে। আনুমানিক ওই লাশের 24-25 বছর হবে। এটা একটা মেয়ের লাশ। একটা চলন্ত বাস থেকে পড়ে গিয়ে মেয়েটার মাথা থেতলে গিয়েছিল। মুখটা চেনার কোনো উপায় ছিল না, কিন্তু ওর শরীরটা ছিল অক্ষত। যখন লাশটা স্ট্রেচারে করে মর্গের ভিতরে ঢুকানো হলো, আমার চোখ গিয়ে পড়ল মেয়েটার গলার দিকে। কুচকুচে কালো রক্তের দাগের মাঝখানে জলজল করছিল একটা মোটা সোনার চেন। এই চেনের লকেটটা ছিল একটা অদ্ভুত নকশার। কোনো এক অজানা কারণে ওই লকেটটার দিকে তাকাতেই আমার কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। রাত তখন প্রায় 11:30। মর্গের মেইন যে ডোম ছিল শরীফ ভাই, ওই ভাই ততক্ষণে কাজ করে বাড়ি চলে গেছেন। পুরো মর্গে এখন আমি একাই ডিউটিতে ছিলাম। চারপাশে একদম নিঝুম, শুধু মর্গের বড় বড় ফ্রিজগুলোর একটানা যান্ত্রিক ঘর ঘর আওয়াজ ছিল। এছাড়ার কোনো আওয়াজ ছিল না। আমি ডিউটির রুমে চেয়ারে বসে ঝিমাচ্ছিলাম, কিন্তু আমার মন পড়েছিল সেই লাশটার গলার সোনার চেইনটার দিকে। লোভ সামলাতে না পেরে আমি উঠে দাঁড়ালাম। পকেট থেকে চাবির গোছা নিয়ে করিডোর পার হয়ে সেই লাশ রাখার ঘরের দরজাটা খুললাম। ঘরের ভিতরের বাতাস ছিল একদম বরফের মতো ঠান্ডা। ফরমালিনের কড়া গন্ধ আর লাশের পচা গন্ধ মিশে একদম দম বন্ধ করার মতো পরিবেশ। আমি পায়ে পায়ে সেই মেয়েটার লাশের টেবিলের সামনে গেলাম। সাদা চাদরটা সরাতেই মেয়েটার সেই বিকৃত রক্তাক্ত মুখ বেরিয়ে পড়ল। আমার হাত দুটো সামান্য কাঁপছিল, তবে ভয়ের চেয়ে লোভের তাড়নাই ছিল বেশি। আমি আলতো করে মেয়েটার ঠান্ডা শক্ত হয়ে যাওয়া গলার যে নিচে চেন আছে, ওই চেইনটা খুলে নিলাম। চেইনটা খোলার ঠিক পরের মুহূর্তেই আমার মনে হলো ঘরের ভিতরের তাপমাত্রা যেন আরো কয়েক ডিগ্রি নেমে গেল। হাড় কাঁপানো এক ঠান্ডা হাওয়া আমার কান ঘেঁষে চলে গেল। আমি চেইনটা তাড়াহুড়ো করে পকেটের ভিতরে ঢুকে চাদরটা আবার টান দিয়ে দ্রুত ওই মেয়েকে ঢেকে দিয়ে নিজের রুমে চলে এসে চেয়ারে বসলাম। রাত 12টার দিকে আমি ডিউটি রুমে শুয়ে পড়েছি। একটু ঘুম ঘুম ভাব এসেছে। ঠিক তখনই মেইন করিডোরের একটা অদ্ভুত শব্দ শুনতে পারলাম। এই সাউন্ডটা কেমন জানেন? যেন কেউ খালি পায়ে মেঝেতে টেনে টেনে হাঁটছে, যেমন ছপ 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 এইরকম। আমি ধরফর করে বিছানা থেকে উঠে বসলাম। ভাবলাম কোনো বিড়াল অথবা কোনো কুকুর ঢুকেছে। আমি রুমের বাইরে মাথা বের করে টর্চের আলো ফেললাম, কিন্তু করিডোরে কেউ নেই। এত বড় বারান্দা, শেষ মাথায় শুধু লাশের ঘরের দরজাটা দেখা যাচ্ছে। আমি এসব তোয়াক্কা না করে আবার এসে শুয়ে পড়লাম, কিন্তু ঠিক 5 মিনিট পর আবার সেই শব্দ। এবার শব্দটা অনেক স্পষ্ট, এবং সেটা লাশের ঘর থেকেই আসছে। আবার ওই ছপ 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 এইরকম শব্দ আস্তে আস্তে আমার ডিউটির রুমের দিকে এগিয়ে আসছে। শব্দটা আস্তে আস্তে আমার ডিউটির রুমের দিকে আসার সাথে একই সাথে আরও একটা তীব্র পচা গন্ধ বাতাসে ছড়াতে শুরু করলো। এই গন্ধটা আমার খুব চেনা। এটা সেই বিকেলে আসা মেয়েটার লাশের গা থেকে বের হওয়া যে গন্ধ, এই গন্ধটা। আমার বুকের ভিতরটা এবার সত্যি সত্যি কাঁপতে লাগলো। আমি টর্চটা হাতে নিয়ে দরজার দিকে তাকালাম। ডিউটি রুমের দরজাটা হালকা খোলা ছিল।
কুয়াশার মতো অন্ধকার ভেদ করে আমি দেখলাম দরজার ওপাশে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। পরনে তার সাদা চাদর, যা মর্গের লাশের গায়ে দেওয়া থাকে। চাদরের নিচের অংশটা রক্তে ভেজা। আমার গলার আওয়াজ বন্ধ হয়ে গেল। চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অবয়বটা আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকলো। টর্চের আলোটা যখন তার মুখে পড়ল, আমার কলিজাটা একদম শুকিয়ে গেল। এ তো সেই মেয়েটা যার মাথা বাসের চাকার নিচে পড়ে স্পৃষ্ট হয়ে গিয়েছিল। তার মাথার এক পাশের মগজ রক্তে লেপ্টে আছে। একটা চোখ প্রায় চোখের ভিতর থেকে বেরিয়ে এসেছে, আর অন্য চোখটা সম্পূর্ণ সাদা। সেই সাদা চোখ দিয়ে সে সোজা আমার দিকে টক টক করে তাকিয়ে আছে। মেয়েটার এক পা করে আমার দিকে এগোতে লাগলো। তার শরীর থেকে টপ 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 করে কালো রক্ত মেঝেতে পড়ছে। মেয়েটা তার বরফের মতো ঠান্ডা নীল হয়ে যাওয়া হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার কোনো হাতের যে কোনোই থাকে, এই কোনোটা ভাঙা। খসখসে আওয়াজ ভেসে আসছে। সে ফিস ফিস করে বলল, আমার চেইনটা ফিরিয়ে দাও, ওটা আমার মায়ের শেষ স্মৃতি, আমার চেইনটা দিয়ে দাও। ভয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমি বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে কাঁপতে লাগলাম। মেয়েটা এবার আমার একদম কাছে চলে এসেছে। তার শরীরের সেই তীব্র মরণগন্ধ আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে। সে আচমকা তার শক্ত বরফ শীতল হাত দিয়ে আমার গলা চেপে ধরল। সেই হাতের শক্তি এতটাই বেশি ছিল যে আমার দম আটকে আসছিল। সে আবার চিৎকার করে বলল, দিয়ে দাও, আমার চেন দিয়ে দাও, নইলে তোমাকে আমার সাথে আমার দেশে নিয়ে যাব। আমি মরিয়া হয়ে পকেট থেকে সোনার চেইনটা বের করে মেঝেতে ছুঁড়ে ফেললাম। চেইনটা মেঝেতে পড়ার সাথে সাথে মেয়েটা আমার গলা ছেড়ে দিল। সে নিচু হয়ে চেইনটা কুড়িয়ে নিল। এরপর সে আমার দিকে তাকিয়ে এক বিভৎস বিকৃত হাসি দিল। আমি আতঙ্কে চোখ দুটো বন্ধ করে ফেললাম এবং ওইখানেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন সকালে যখন আমার স্টাফরা এসে আমাকে উদ্ধার করে, তখন আমি মেঝের ওপরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার গলায় তখন 4টে আঙ্গুলের নীলচে দাগ স্পষ্ট হয়েছিল। আর যে মেঝেতে চেইনটা ফেলেছিলাম, সেখানেই ওই চেইনটা তো ছিলই না, বরং কাদা আর রক্তের কিছু পায়ের ছাপ, যা লাশের ঘরের দিকে চলে গিয়েছিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। চাকরিটা ইস্তফা দিয়ে সোজা বাড়িতে চলে এসেছি। আজ 3 বছর হয়ে গেছে আমি মর্গের ধারে কাছেও যাই না। কিন্তু আজও মাঝরাতে ঘুমাতে গেলে আমার কানে ভেসে আসে সেই খসখসে গলার আওয়াজ, আমার চেইনটা ফিরিয়ে দাও। শ্রোতা বন্ধুরা, এটাই ছিল আজকের গা শিরানো উঠে ঘটনা, যা লোভ কত বড় বিপদ ফেলতে পারে মানুষকে। এই ঘটনা তারই এক জ্বলজ্বন্ত প্রমাণ। মৃত মানুষেরাও একটা নিজস্ব জগৎ থাকে। তাদের জিনিসের লোভ করা যে কত বড় ভুল হতে পারে, তা সাব্বির ভাই নিজের জীবন দিয়ে টের পেয়েছে। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই ভূত এফএমে আমাদের ভূত ইমেইল 2.0 এই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছেও যদি এমন কোনো সত্য ভৌতিক ঘটনা থাকে, তবে আমাদের পেজে বা আমাদের চ্যানেলের ইনবক্সে অথবা কমেন্টসে পাঠিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, মাঝরাতে একা চলার সময় নিজের চারপাশটা একটু ভালো করে খেয়াল করে রাখবেন। চলে যাচ্ছি আজকের মতো। দেখা হবে আগামীকাল আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
লেখাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, নমস্কার জেফরি ভাই, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমি শোভ সাতক্ষীরা থেকে বলছি। অতৃপ্ত ফ্রন্টের দ্বিতীয় পর্ব আজ শুরু করতে যাচ্ছি, ঠিক যেখানে গত পর্বে 243তম এপিসোডে শেষ করেছিলাম, আজ সেখান থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে রাতের স্বপ্নের কথা ভেবে আমি প্রার্থনার ঘরে গিয়ে দেখলাম, গিয়ে স্বপ্নের কথা মতো আমি কোনো দরজা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ চোখে পড়লো ঘরের বাম পাশে থাকা দুটি বইয়ের তাকের দিকে দুইটা স্বাভাবিক তাকের মতো নয়, একটু ইউনিক টাইপের কিছু, এবং তাকের মাঝ বরাবর আজকে দুটি লক আছে, অর্থাৎ এর পেছনে হয়তো বা কোনো দরজা আছে অথবা কোনো গুপ্তধন আছে। তবে গুপ্তধন থাকার কোনো সম্ভাবনা নেই, আর সেই না থাকার কারণে অবশ্যই কোনো একটা দরজা আছে। আমি তাকের কাছে গিয়ে টান দিতেই তাক দুটো দরজার মাথা খুলে গেল এবং ভেতরে একটা দরজা, এবং দরজাটি খুলে আমার সামনে আসলো বিরাট একটা লাইব্রেরি। তখনই ভাবতে লাগলাম, জানি কত গোপন কক্ষ আছে এই ফ্রন্টে। আমি ঘরে ঢুকে খোঁজাখুঁজি করে লাইব্রেরির এক কোনায় কিছু কাগজের টুকরো বাঁধাই করা অবস্থায় দেখতে পেলাম, এবং বইয়ের উপরে নাম দেখে বুঝে গেলাম এটাই সেই বই। এই বই নিয়ে আগে লাইব্রেরিতে ফিরে আসলাম এবং পড়া শুরু করলাম। বই যেভাবে লেখা ছিল সেভাবেই আমি পড়তে লাগলাম। এভাবে অ্যালান্টন আমাকে বিভিন্ন কাজে সাহায্য করত। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম যে এই যে বন্দীদের লর্ড হ্যারি কি করে, আর কিছুদিন আগে আমার সাথে যে মেয়েটি ছিল তারই বা কি হয়েছিল। অ্যালান্টন আমাকে তখন বলল, লর্ড হ্যারি এক প্রকার শয়তানের উপাসক। সে সকল বন্দীদের কোনো নির্দিষ্ট সময় শয়তানের কাছে বলি দেয়, যার কারণে শয়তান তার উপরে খুশি হয় এবং তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। লর্ড হ্যারির কাছে এক ভয়ঙ্কর জিন আছে যেটি তাকে স্বয়ং শয়তান খুশি করে দিয়েছিল, আর তা হলো রাবা আল সালাম। আমি তখন বললাম, রাবা আল সালাম আবার কি? অ্যালান্টন তখন আমাকে বলল, রাবা আল সালাম শয়তানের এক অনন্য সৃষ্টি। তাকে অন্ধকারের রাজা বলা হয়। সে এত পরিমাণ ভ্রম সৃষ্টি করতে পারে যে কেউ তার পাতানো ফাঁদে পা দিতে বাধ্য হয়। রাবাকে সহজে কেউ নিজে বসে আনতে পারে না, কিন্তু লর্ড হ্যারির স্বয়ং শয়তানের বড় সাধক হয়। রাবাকে সে বসে আনে রেখেছে, যার কারণে সে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। লর্ড হ্যারির বিশ্বাস মরে যাওয়ার পরে রাবা অন্য কারেন জিনের সাহায্য নিয়ে তাকে আবারও বাঁচিয়ে তুলবে, যার কারণে সে নিজেকে সমাধি দেওয়ার জন্য একটি নিজস্ব কফিন তৈরি করেছে, যেটি সম্পূর্ণ সোনা দিয়ে বাঁধানো, আর তার মধ্যে রয়েছে মূল্যবান অষ্টধাতু। এটি সে চার্চের সমাধি মাঝামাঝি জায়গায় স্থাপন করেছে। মাঝামাঝি স্থাপন করার কারণ হলো আশেপাশে মৃত ব্যক্তির কারেন জিনের সংস্পর্শে থাকা। আমি তখন অ্যালান্টনকে জিজ্ঞেস করলাম, তাহলে সেদিন আমার সাথে থাকা মেয়েটির কি হয়েছে? সেও কি ফাঁদে পড়েছে? অ্যালান্টন তখন আমাকে বলল, হ্যাঁ, তোমার সাথে যে মেয়েটা ছিল তাকে সেদিন বলি দেওয়া হয়েছে। সেদিন ছিল অমাবস্যা, কিন্তু মেয়েটি তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিল। না বলতে পারার কারণে আজকে তোমার স্বপ্নে এসেছিল তোমাকে কিছু বলতে, কিন্তু তুমি যখন বারবার স্বপ্ন থেকে বিচ্ছেদ হচ্ছিলে তখন সে রেগে বাস্তবতায় এসেছে এবং সে তার পুকুরে নিয়ে গিয়েছিল। তাকে আগে হত্যা করেছিল, তবে সে তোমার কোনো ক্ষতি করতে চায়নি। তখন অ্যালান্টনের কথাগুলো শুনে একদম চুপ হয়ে যায় আর ভাবতে থাকি মানুষ কতটা নিচু হলে এসব কাজ করতে পারে। তখন অ্যালান্টন বলে উঠল, লর্ড হ্যারি শুধুমাত্র মানুষকে বলি দেয় না, তার সাথে মানুষকে জীবন্ত সমাধিও দেয়, আর তোমার সাথে থাকা সেই মেয়েটাকেও জীবন্ত সমাধি করা হয়েছে। এইবার অ্যালান্টনের কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। মুখ থেকে কোনো কথাই যেন বার হচ্ছিল না। মানুষকে কেন পিশাচ বলে কারাগারে বন্দি করে তা এইবার আমি বুঝলাম। ভাবতে লাগলাম আমার সাথে এমনটাই হতে চলেছে, যেটা কেই বা কিছু করতে পারবে না। জানি না আমার কখন কি হবে বা কখন বা আমার ডাক পড়বে। তবে অ্যালান্টন আমাকে একটা চাঞ্চল্যকর কথা বলল। সে বলল, লর্ড হ্যারির সকল ক্ষমতা তার গলায় পরিহিত ক্রুশের মধ্যে আছে। যদি সেই ক্রুশ তার গলায় আটকে থাকা অবস্থায় তার মৃত্যু হয়, তবুও রাবা আল সালাম সহ রাবার সকল জিন সেনারা লর্ড হ্যারির কফিনকে রক্ষা করে দেবে। যখনই ক্রুশ তার গলা থেকে বিচ্ছিন্ন হবে তখন এই বরণ যুদ্ধের অবসান ঘটবে। অ্যালান্টনের কাছে শুনতে চাইলাম,
ক্রুশ লর্ডটি হ্যারির কাছে বিচ্ছিন্ন করার উপায় আছে কিনা, কিন্তু সে কোনো উপায় বার করতে পারল না। অথচ আজ অব্দি মানুষকে সে বলি দিয়েছে এবং সমাধি দিয়েছে সকল অতিরিক্ত আত্মাকে মৃত্যুর পর আবারও ফিরিয়ে আনার জন্য সেই সমাধিস্থলে থাকবে। আর যতদিন অবধি সে নতুন জন্ম না পাবে ততদিন অবধি বাকি আত্মা অর্থাৎ জিনগুলো লর্ড হ্যারির আত্মাকে সেবা করে যাবে এবং রক্ষার্থে থাকবে সংগ্রামা, অর্থাৎ মৃত্যুর পরেও কারো মুক্তি নেই। আমি তখন ভাবতে লাগলাম লর্ড হ্যারির গলা থেকে সেই ক্রুশটি নষ্ট করার জন্য, কিন্তু সেই কপাল আর আমার হলো না। কিছুদিনের মধ্যে আমার মৃত্যুর সময় চলে এলো। আজ আমার 8 মাস কারাবাসের পর আমার মৃত্যুর দিন। আজ রাতে আমাকে হয়তোবা বলি দিয়ে দিবে, নয়তো জীবন্ত সমাধি দিবে। তবে আমি সবকিছু এখানে লিখে দিয়ে গেলাম যে আমার কাহিনী পড়বে সে যেন অবশ্যই আমাকে মুক্ত করার ব্যবস্থা করে। আমার সাথে অ্যালাডন তাকে সম্পূর্ণ সহায়তা করে, কারণ অ্যালাডন তখন মুক্তি পাবে না যতক্ষণ না মালিকের কার ইঞ্জিন মুক্তি পাবে। অ্যালাডনকে হাজির করতে এবং সাহায্য পাওয়ার জন্য চার্চের উত্তর পাশের কারাগারে গিয়ে তার নাম ধরে 3 বার বলবে, অ্যালাডন আমার সাহায্য চাই, অ্যালাডন তোমার মালিককে মুক্ত করে প্রস্তুত করে দাও, বিদায়। কাহিনীর অন্তিম লাইন পড়ে আমার চোখ যেন ছলছল করে উঠলো। তখন আমার মনে শুধু প্রশ্ন করছিল, মুক্ত করার উপায় কি? আমি হাতে একটা টর্চ নিয়ে উত্তরের দিকে সেই কারাগারে গেলাম এবং গিয়ে দেখি সেই তালাটি বন্দি, এবং আমি চাবি খুঁজতে খুঁজতে আমার লাইব্রেরিতে চলে গেলাম। ধারণা ছিল চাবি পেলে এখানেই পাবো। পেলাম একটি বাক্সের মধ্যে কয়েকবার চাবি। এই চাবিগুলো দিয়ে কারাগারের দরজা খোলার চেষ্টা করলাম এবং একটি চাবি দিয়ে কারাগারের দরজা খুলে গেল। আমি ভয়ে ভয়ে কারাগারের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু সেখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অন্ধকার ছিল। তখন আমার মনে লেখা রাবার কথাগুলো মনে পড়ে গেল। আমি ভয়ে একদম যেন চুপসে গেলাম। না পারছি দৌড়াতে, না পারছি মুখ থেকে কোনো কথা বলতে। টর্চের আলো অন্ধকারের মধ্যে কিভাবে যেন মিলিয়ে গেল। অন্ধকার ভেদ করে আলো যেন কারাগারের অন্য পাশ স্পর্শ করতে পারছে না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, অ্যালাডন, আমাকে আপনার সাহায্য প্রয়োজন। আমি আপনার মালিককে মুক্ত করে দিব, দয়া করে আমাকে সাহায্য করুন। তখনই আমাকে পেছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে কারাগারের ভেতরে ফেলে দিল। আমি তখন ভাবলাম, ফ্রন্টে তো আমি ছাড়া আর কেউ নেই, তখন আমাকে ধাক্কাটা দিল কে? আবার অ্যালাডন নয় তো? তখন একটা ভারী গলায় একটা আওয়াজ, মৃত্যুর স্বাদ দেওয়ার জন্য প্রস্তুত? কোন সাহসী এই অন্ধকার রাজ্যে প্রবেশ করেছিস? তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। আমি ভয় চুষে গেলাম এবং ভাবতে লাগলাম, অ্যালাডন তো কোনো ক্ষতিকারক জিন নয়, তাহলে আমাকে মারার কেন কথা বলছে সে? তখন আর একটি খসখসে কণ্ঠে আওয়াজ এলো, পালা, এখনই অন্ধকার রাজ্য থেকে পালাও, নয়তো অন্ধকার তোমাকে গ্রাস করে ফেলবে, পালাও। এই কণ্ঠ শুনে মনে হলো এটাই অ্যালাডন। তাহলে আগের কণ্ঠটা কার? রাবা আল সালামের নয়তো? আমি ভয়ে এক প্রকার দৌড়াতে যাব, ঠিক তখনই আমারও বের হয়ে আসলাম এবং সোজা আমার ঘরের দিকে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। আমার ঘরে থাকা হলি ওয়াটারটা দিয়ে চারিদিকে ছিটিয়ে দিলাম, আর আমি একটু খেলাম নিজেও। সেদিন আর কিছুই হলো না। পরদিন ঘুম ভাঙলো দেরি করে। আমি উঠে ফ্রেশ হয়ে ঘরের বাকি কাজগুলো সেরে ফেললাম, কিন্তু উত্তরের ঘরটার দিকে তাকাতে আমার ভয় কাঁটাতে উঠলো। আমি কাজ শেষ করে নিজের ঘরে গিয়ে বসলাম। হঠাৎ কানের শব্দ এলো, মোনা। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বুকের ভেতরে যেন অদ্ভুত এক শিহরণ খেলে গেল। আমি তখন সাহস করে বললাম, কি অ্যালাডন? তুমি যদি অ্যালাডন হও তাহলে সামনে এসো। তখন অ্যালাডন বলে উঠলো, হ্যাঁ আমি অ্যালাডন। আর তখন অ্যালাডন আমার সামনে আসলো। অ্যালাডনের সামনে এসে আমাকে জিজ্ঞেস করলো, বাই দ্য গ্রেস অফ গড, আপনি আমার পরিচয় কিভাবে জানলেন এবং আমি কোথায় থাকি সেটা কিভাবে জানলেন? আমি অ্যালাডনকে মনের ঘটনা পুরোপুরিটা খুলে বললাম। সে শুনে বলল, বোন তার মৃত্যুর আগে সমস্ত ঘটনা লিখে নাই। সে ভেবেছিল তার মৃত্যুর পর তার লেখনীগুলো কোন প্রহরী পড়িয়ে দেবে। এজন্য সে তার মৃত্যুর 1 বছর আগে নিজেকে মৃত লিখে তার গল্প শেষ করে। আমি তখন অ্যালাডনকে জিজ্ঞেস করি, তাহলে সে 1 বছরে মনের সাথে কি হয়েছে? অ্যালাডন তখন ভারী কণ্ঠে আবারও বলল, বোন ছিল সহজ সরল একটি মেয়ে, কিন্তু সে ছিল অনেক চতুর। সে 1 বছরে মনের উপরে অনেক রকম কালজাদু করা হয়, কারণ মনের জন্মরাশির সাথে লর্ড হ্যারির জন্মরাশি মিল ছিল, যার কারণে লর্ড হ্যারি বাকিদের মতন বোনকেও জীবন্ত
সমাধি এবং শয়তানের কাছে বলি দেয়নি। বোনের শরীরে থাকা সকল ঊর্জা সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করে লর্ড হ্যারির কাছে দেয়, কারণ রাশি মিলের কারণে মনের শক্তি লর্ড হ্যারি পেটে তার শক্তি আরো বৃদ্ধি পাবে। এভাবে চলছিল পুরো 1 বছর। কিন্তু হঠাৎ মন আমাকে বলল, অ্যামাজন, আমাকে একটা ধারণা ছড়ি জোগাড় করে দাও, আমার কাজে রাখবে। আমি তাকে জিজ্ঞেস করলেও সে আমাকে সে বিষয়ে কিছু বললো না। আমি তাকে একটা ছুরি জোগাড় করে এনে দিলাম। মোনাকে নিয়ে গেল আবার কালো জাদু করার জন্য। আমি তাকে কোনো সাহায্য করতে পারছি না, কারণ আমার সকল শক্তি বন্দী আছে আমার মালিক হাতের কবচের মধ্যে। সেদিন সেই কবচকেও ভেঙে ফেলাবে, ঠিক সেই দিনই আমি আবার সেই শক্তি ফিরে পাবো। আর যার কারণে রাবার সৈন্যের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার নেই। তো বোন সেদিন ঘটালো আরেক কাণ্ড। কালো জাদু প্রক্রিয়া এক পর্যায়ে সে লর্ড হ্যারির বুকে সে ছুরি দিয়ে আঘাত করে ফেললো এবং ফলে লর্ড হ্যারির বেহুশ হয়ে পড়লো। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে লক্ষ্মীরা বোনকে প্রচন্ড মারধর করলো এবং কারাগারে বন্দি করে রাখলো। বোনের ধারণা ছিল লর্ড হ্যারি মারা গেছে, কিন্তু আমি বোনকে বোঝালাম লর্ড হ্যারি মারা যায়নি, কারণ তাকে রক্ষা করেছে স্বয়ং রাবা। এবং এই কাজের পর তোমার উপরে লর্ড হ্যারি চালাবে পাশবিক নির্যাতন এবং তোমার মধ্যে থেকে সকল প্রকার ঊর্জা বের করে নেবে, যার ফলে ধীরে ধীরে তুমি দুর্বল হয়ে পড়বে এবং তোমার মৃত্যু ঘনিয়ে আসবে। বোন তখন আমাকে জিজ্ঞেস করলো, তাহলে 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 কি মৃত্যুর খেলা কখনোই শেষ হবে না? আমি তখন তাকে বললাম, যদি কেউ কখনো আমাকে এবং আমার শক্তিকে মুক্ত করে দেয়, তাহলে আমি পুনরায় আমার সৈন্য ফিরে যাব এবং মৃত্যুর খেলা বন্ধ করতে পারি, কারণ আমার শক্তি রাবার চেয়ে কম নয়। কারণ কখনোই অশুভ শক্তির প্রভাব শুভ শক্তির চেয়ে বেশি হতে পারে না, কিন্তু তার জন্য লাগবে একজন সাহসী মানুষ। কারণ কোনো দুর্বল মানুষ এই কাজ করতে পারবে না, কারণ রাবার সৈন্যরা সবসময় পাহারা দিচ্ছে জানো হ্যারির লোকজন ছাড়া অন্য কেউ সমাধিস্থলে প্রবেশ করতে না পারে। আর আমার মালিকের সমাধি ঠিক সেইখানে, এবং সেখানে পৌঁছাতে না পারলে মালিকের হাত থেকে সেই কবচগুলো খুলে নষ্ট করা সম্ভব নয়। আর কেউ যদি সমাধিস্থলে প্রবেশ করেও, তবে রাবার সম্পর্কের সাথে সংঘর্ষ করার শক্তি যদি তার না থাকে, তবে সে নিশ্চিত মারা যাবে। কারণ কোনো প্রকারের রাবার শূন্যতার পরাজিত করলেও তার সঙ্গে রাবা হাজির হবে তার সামনে। সে এমন ভাবে প্রবেশ সৃষ্টি করবে যেন কোনো ফর্মে সে পা দিবেই, এবং তার রাবার সৃষ্ট ভ্রমে পা দেওয়া মানে নির্ঘাত মৃত্যুর কোলে নিজেকে তুলে দেয়া। অর্থাৎ অবশ্যই একজন সাহসী মানুষ প্রয়োজন হবে এই মৃত্যু খেলার বন্ধর জন্য। মন আমার কথাগুলো শুনে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল। এইভাবে 2 দিন চলার পর সবাই শুনতে পেল লর্ড হ্যারি আবার সুস্থ হয়ে গেছে। অর্থাৎ আজকে অথবা কালকের মধ্যে মনের উপরে আবার নির্যাতন শুরু হবে। তবে মনকে সেদিন রাতে আবার নিয়ে গেল লর্ড হ্যারির লোকেরা, আর বলা হয় সেদিনই বোনের শেষ রাত, কারণ সেদিন মনের মধ্যে থাকা সবটুকু ঊর্জা নিয়ে লর্ড হ্যারি, যার কারণে মোনা প্রচন্ড দুর্বল হয়ে যায়। আর এই দুর্বলতা নিয়ে বেশি দিন কেউ বেঁচে থাকতে পারে না। এদিকে আবার লর্ড হ্যারি পুরো শহরে উঠিয়ে দিয়েছে যে পিশাচিনী মুন লর্ড হ্যারিকে মারার জন্য তাকে আঘাত করছিল, যেন লর্ড হ্যারিকে মেরে পিশাচিনী পুরো শহরটাকে পিশাচের শহরে পরিণত করতে পারে। যার কারণে শহরের সকল লোকজন চাচ্ছিল মনের মৃত্যু। সবাই প্রস্তুত হতে থাকে মনের মৃত্যুকে সকলের সামনে দেখানোর জন্য। তার মৃত্যু এতটাই ভয়ঙ্কর ছিল যা শুনলেও সবাই কি পড়বে। মনকে চার্চের একদম উপরে উঠানো হয় এবং একদিন বিকেল বেলা চার্চের নিচে নামিয়ে দাঁড় করানো হয় এবং হাজার হাজার মানুষের সামনে দাঁড় করানো হয়। তার সকলে দেখতে এসেছে পিশাচিনীর মৃত্যু। মনে বেঁধে দেওয়া হলো চার্চের একদম উপরে থাকা ক্রুশের সাথে। সে ভিড়ের মধ্যে একজন বলে উঠল, মনকে মারা হোক, এবং সকলকে একসাথে পাথর ছুঁতে লাগলো এবং মনের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল এবং তার মাথা ফেটে রক্ত বার করছিল এবং পাথর ছুঁড়ে মারতে মারতে রাত হয়ে গেল। সবাই বাড়ির থেকে যাওয়া শুরু করলো। সবার ধারণা ছিল মন হয়তো বা মরে গেছে, কিন্তু মন তখনও মরেনি। মন সারা রাত বাঁধা থাকলো চার্চের ক্রুশের সাথে। পরদিন রক্ষীরা পুরো
শহরে আবার মনের বেঁচে থাকার খবর রটিয়ে দিল। সেদিন আবার পুরো শহরের লোকজন হাজির হলো মনকে মারার জন্য এবং সকলে বলে উঠলো, পিশাচিনী তুই এখনো মরিসনি, আর কত ক্ষতি করবি? হ্যাঁ, কত করবি আমাদের ক্ষতি? সকলকে মারো। সকলে আবার বড় বড় পাথর নিক্ষেপ করা শুরু করলো। একসময় চার্চের দায়িত্বরত রক্ষী তাকে মৃত ঘোষণা করলো, তো আসলে তখনও মরেনি। তাকে ক্রুশ থেকে নামানো হলো এবং নিয়ে যাওয়া হলো লর্ড হ্যারির কাছে, কারণ লর্ড হ্যারি তাকে বলি দিয়ে শয়তানের কাছে পাঠিয়ে দেবে। বিভিন্ন রকমের চাতুর নিয়ম মেনে বলি দেওয়া হলো আর দেহকে সমাধি করা হলো চার্চের সেই সমাধিস্থলে এবং সেখানে আটকে রাখা হলো তার ইঞ্জিনকে। এই বলে অ্যালারন তার কথা শেষ করলে আমি একদম যেন চুপ হয়ে গেছিলাম আর কান্না করে দিই আর বলতে থাকি, মানুষ এত নিষ্ঠুর হতে পারে, এত ভয়ঙ্কর হতে পারে কিভাবে? আর আমি কিভাবে বা সহ্য করবো এসব কথা? আমার তো এত শক্তি নেই। তখন অ্যালারন আমাকে বলল, আমি আপনাকে কিছু নিয়ম বলে দেব, আপনি সেগুলো পালন করবেন, তাহলে আপনার মধ্যে রাবার সৈন্যদের সাথে যুদ্ধ করার এক শক্তি সৃষ্টি হবে। কিন্তু আপনি সমাধিস্থলে কিভাবে ঢুকবেন সেটা আপনি খুঁজে বার করুন। আর আপনি ভুলেও কখনো অন্ধকারে প্রবেশ করবেন না, উত্তরের কারাগারের দিকে যাবেন না, কারণ যেখানে অন্ধকার সেখানেই যাবা। আমাকে প্রয়োজন হলে আপনি একা নাম ধরে ডাকবেন, আমি আপনার সামনে হাজির হব, কিন্তু আপনি কখনো উত্তরের কোনো ঘরে যাবেন না, কারণ সেখানে এখন রাবার অন্যতম রাজ্যের সৃষ্টি হয়েছে। কালকে আপনাকে যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সেটি আর কেউ নয়, সেটা রাবা। আপনাকে যদি কালকে ওখানে গিয়ে আমি আপনাকে না ডাকতাম, আপনি বুঝতেও পারতেন না আপনি ওখানে কেন গিয়েছিলেন, এবং আমি ওখানে উপস্থিত না থাকলে আপনার মৃত্যু অবধারিত ছিল। তবে আমি সঠিক সময়ে এসে রাবার হাত থেকে আপনাকে উদ্ধার করতে পেরেছি, এটাই অনেক বেশি। আপনাকে যেটা বললাম, কখনো ঘর অন্ধকার রাখবেন না। রাবা আপনাকে ক্ষতি করার জন্য সর্বদা সময় খুঁজবে, সেটা বেশি সহজ হয়ে যাবে আপনি যদি অন্ধকারে থাকেন। আমি এখন চলে যাচ্ছি, দরকার পড়লে আমাকে আবার ডাকবেন। এই বলে অ্যালারন চলে গেল আর আমার শরীর যেন ভয় ভিজে গেল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সব কেমন জানি ঝাপসা হতে লাগলো। আমি কখন ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম একটা অপূর্ব আমাকে বলছে, বাঁচতে পারবি না, আমার শিকারের খাতায় নাম উঠে গিয়েছে, তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই স্বপ্নটা দেখে আমার ঘুমটা ভেঙে গেল এবং আমি উঠে দেখি মাঝরাত এবং আমার ঘর সম্পূর্ণ অন্ধকার। খুব সম্ভবত ইলেকট্রিসিটি চলে গেছে, কিন্তু আমার মনে পড়লো অ্যালারনের কথা যে ঘর অন্ধকার রাখবে না। আমি উঠে অন্ধকারে মোমবাতি জ্বালানোর সময় মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কারণ আমি একটি নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। আমি তাড়াতাড়ি করে মোমবাতি জ্বালিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। ভয়ে আমার শির তাড়াতে ঠান্ডা স্রোত বয়ে যায়। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না। নির্ঘুম কেটে গেল একটি রাত। পরের দিন দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতো এতটুকু দেখছি। আমি সমু বলছিলাম। এবং অদ্ভুতরে আরো সাফল্য পাক এবং দীর্ঘদিন চলুক, সেটাই আল্লাহর কাছে কামনা করছি। তো এবার সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমার আজকের ঘটনাটা আমার নানুর মুখে শোনা, এবং সেটা পুরান ঢাকার একটা ঘটনা। আজ থেকে আনুমানিক 40 বছর আগে ঘটা এই ইনসিডেন্ট। তো নানুর মুখে ঘটনার বিবরণী অনুযায়ী আজ থেকে বিগত 40 বছর পূর্বে নানুদের বাসায় ওনারা একজন স্থায়ী কাজের মেয়ে হায়ার করে। তো কাজের মেয়েটা খুবই ইয়াং ছিল, হয়তো 12-13 বছরের। তার ওই সময় 40 বছর আগে যারা নিম্নবিত্ত পরিবারে ছিল তাদের নারীরা এবং সন্তানরা তারা বিভিন্ন বাসায় কাজকর্ম করেই তাদের দৈনিক জীবিকা সম্প্রসারণ করতো আর কি। এমনই একজন 12-13 বছরের মেয়ে, নামটা ছদ্ম আমি বলি সোনিয়া। তো সোনিয়াকে আমার নানুরা হায়ার করে
এবং সে যেহেতু ইয়াং, সে একেবারে 24 আওয়ার বাসায় থাকবে এবং বাসার দৈনিক যে কাজকর্ম আছে, বাসন ধোয়া, কাপড় ধোয়া, ক্লিন করা, তো এগুলাই তার সারাদিনের কর্ম ছিল। রান্নাতে অ্যাসিস্ট করা, এগুলো আর কি। তো আমার নানুর বাসার বর্ণনাটা কিছুটা দিয়ে নেই। আমার নানুর বাসা পুরান ঢাকার জজ কোর্টের একটা এরিয়াতে অবস্থিত। আর সেই স্বাধীনের পূর্বের দালান বাড়ি আর কি। তো তাই খুবই পুরনো একটা প্রাচীর আর কি, খুবই ওয়াল টাল থেকে নিয়ে খুবই একটা মানে 3 তলার একটা স্ট্রাকচার ছিল। তো খুবই পুরনো ভাবে গড়া একটা বিল্ডিং। তো 3 তলার একেবারে নিচের তলা আর কি পুরোটাই আমার নানা ভাই ভাড়াতে দিয়ে রেখেছিলেন, এবং 2য় তলায় আমার নানুরা বাস করত, এবং একেবারে 3য় তলায় আমার বড় মামার রুম ছিল আর কি। এবং বড় মামার রুমের সংলগ্ন একটা 3য় তলায় ছোট গলি আছে, এবং তারপরে আর কি 3য় তলার ছাদ আর কি, বা বারান্দাও বলা চলে বা ছাদও বলা চলে, আমরা আর কি ছাদই বলতাম আর কি। তো একদিনের ঘটনা, আমার নানু সোনিয়াকে ডেকে বলল, তুমি এক কাজ করো, পুরো ঘরটা একটু পরিষ্কার করো এবং ঝাড়ু টাড়ু দিয়ে ধুয়ে মুছে আর কি একটু ক্লিন করো, এবং 2য় তলা 3য় তলাটা তুমি একটু পরিষ্কার করে আসো। তো সকালে নাস্তা টাস্তা রেডি করার পরে পরবর্তী কাজটা হচ্ছে ঘর বাড়ি ক্লিন করা। তো সেখানে যখন সোনিয়া যুক্ত হলো, 2য় তলাও ভালো মতোই ক্লিন করে, তো 3য় তলায় যখন গেল, তারপর থেকে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, সেই দুপুরের আগে আর কি, অলমোস্ট হয়তো 10টা-11টা বাজে ও ক্লিনিং শুরু করে। তো সেখান থেকে অলমোস্ট বিকাল ঘনায় আসলো, বিকাল সন্ধ্যার কাছাকাছি, ওর কোনো আর খোঁজ মিলছে না। তো পুরান ঢাকার একটা বৈশিষ্ট্য হলো, যারা একটু মুরব্বি লেভেলের আছে, তো তারা তো অবশ্যই যখন সকালে নাস্তা টাস্তা করার পরে একটু হয়তো না মানে সকল বসে একটু কথাবার্তা আড্ডা টাড্ডা দেওয়ার পরে তারপরে একটু দুপুরের পর থেকে একটু আবার ন্যাপ করবে, তো বা রিল্যাক্স করবে, একটু রেস্ট নেবে। তো সেই ক্ষেত্রে নানু এত একটা খেয়ালও করেনি যে মেয়েটার সারাদিন কোথায় আছে বা কিছু, যেহেতু ওকে বলা হয়েছে যে তুমি একটু ক্লিন করো, তো নানু মনে করছে হয়তো ও ক্লিনিং কাজেই ব্যস্ত। তো বিকালে যখন আমার বড় মামা বাসায় আসে, তো উনি কাজে বাইরে ছিল, তো বাসায় আসার পরে যখন 3য় তলায় উনি যায়, তো তখন দেখে যে ওনার রুম থেকে ছাদে যাওয়ার যে একটা রাস্তা আছে, সেই সংলগ্ন রাস্তাতে সোনিয়া আর কি বেহুশ হয়ে আর কি সেন্সলেস হয়ে শুয়ে আছে। বড় মামা ওকে দেখে কিছুক্ষণ ওকে ডাকার চেষ্টা করে, হয়তো বড় মামা প্রথমে মনে করলো হয়তো যেহেতু ইয়াং মেয়ে হয়তো ঘুমিয়ে পড়ছে বা কিছু ক্লান্তি হওয়ার পরে, কিন্তু যতই ডাকাডাকি করছে কেন ওর কোনো সারা শব্দ হচ্ছিল না। তো তখন বুঝলো যে হয়তো সেন্স নাই। তো তখন নিচে অনেক ডাকাডাকি শুরু হয়, ডাকাডাকি করে অনেক মানুষজন আসে, মানুষজন এসে ওকে নিয়ে 3য় তলা থেকে 2য় তলায় নিয়ে যাওয়ার পরে আর কি সকলে মাথায় পানি টানি দিয়ে আর কি ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো অদ্ভুত বিষয় এটাই বাবু ভাই, যে যখন সোনিয়ার জ্ঞান ফেরার পরে ও প্রথমত কাউকেই চিনছিল না, এবং খুবই ভায়োলেন্ট বিহেভিয়ার শুরু করে। এর মধ্যে আমার আম্মুও তখন টিনেজারই ছিল। তো আমার আম্মু ওকে সোনিয়াকে ওর নাম জিজ্ঞেস করে, এর নাম ও উল্লেখ করে বলে যে আমি সেই দেবী।
কিন্তু খুবই স্ল্যাং ভাষায় কথাটা বলে, এবং আম্মুকে চ্যালেঞ্জও করা শুরু করে যে হ্যাঁ আমি ওই বেবি, তো কেন, তোর কি কিছু করার আছে, পারলে করে দেখা, এমন একটা মানে ভাষায় সে কথা বলা শুরু করে। তো আমার নানু জিনিসটা বুঝতে পারে যে ওর বিহেভিয়ারটা যেহেতু নর্মাল না, তো ওকে কিছুটা ঠান্ডা করার জন্য আগে আমরা ইসলাম ধর্মে যেমন একটা আছে যে মানুষ যদি আমরা আবে জামজামের পানি আমরা খাই বা নিজের মাথায় দিই বা এরকম একটা ইসলাম ধর্মীয় ইয়ে আছে যে তো আমাদের মনের ভিতরে শান্তি বা ভাই আধ্যাত্মিক কোনো কিছুর আমাদের থেকে দূরে থাকবে, এমন একটা সকল মুসলমানদেরই বিলিফ। তো এসব দেখে আমার নানু আমার আম্মুকে একটু কাছে ডেকে ওনাকে বলে যে তুমি এক কাজ করো, ওকে একটু পানি খেতে দাও। আম্মু পানির সাথে একটু আবে জমজমের পানি মিলিয়ে নিয়ে আসে এবং মেয়েটিকে খেতে দেয়। আশ্চর্য বিষয় হচ্ছে মেয়েটা যখন পানিটা হাতে নেয় এবং এক চুমুক দেয় এবং মানে আরো মানে বিকট শব্দে চেঁচিয়ে উঠে এবং বলতে থাকে যে এই কি দিদি আমাকে, এটা ভিতরে গরম, আমি খেতে পারছি না, মানে অনেক চেঁচায় উঠে এবং বলে এটাতে গন্ধ আসে, গন্ধযুক্ত পানি কেন দিলি, আরো যেমন অকথ্য ভাষা আম্মুকেও গালাগালি করা শুরু করে দেয়। আর তখনই চেহারাটা মেয়েটার পরিবর্তন কিছুটা হওয়া শুরু করে, যেমন একটা হিংস্র প্রাণীর মতো চেহারাটা দেখা যাচ্ছে। চোখ দুটো একেবারে রক্তাক্ত লাল ধরনের, লাল জমাট বাঁধা চোখ, এবং চেহারাটাও কেমন একটা মানে কিছু কালো মানে একটু হিংস্র টাইপ দেখা যাচ্ছে আর কি। তো এইসবের ভিড়ে আবার আমার নানা ভাই একেবারে বাসা থেকে দৌড় দিয়ে যায় এবং একটা পাশের মসজিদের এক মাওলানা সাহেবকে নিয়ে আসে বাসায় এই কথাটা বলে। তো মাওলানা সাহেব এসে ওর পরিস্থিতিটা দেখেই বুঝে যায় ওর উপর একটা কোনো একটা কালো ছায়া বা কালো জিন যেটাই বলা হোক, তো সেই জিনিসটা আর কি ওকে পজেস্ট করে। তো মাওলানা সাহেব আমার নানাকে এবং নানুকে দুজনকে এবং ঘরের বাকি সদস্যকে বলে যে আপনারা চিন্তা করবেন না, এটা আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সারায় তুলতে পারবো, কিন্তু আপনারা ওকে একেবারে খুব শক্ত করে ওকে ধরতে হবে, কারণ ও যেভাবে ভায়োলেন্ট বিহেভিয়ার করছে এটা আরো বাড়বে যখন আমি দোয়া পড়া শুরু করব। তো অলমোস্ট ইমিডিয়েটলি মাওলানা সাহেব দোয়া পড়া শুরু করে। আগরবাতি, মোমবাতি বিভিন্ন কিছু পাশায় জ্বালানো হয় এবং আল্লাহর সূরা যেগুলা আছে জিন তিন বিভিন্ন পজেশন দূর করার জন্য সেগুলো আর কি মাওলানা সাহেব পড়া শুরু করে। এবং যখনই মানে সূরাটা পড়া হচ্ছে ওর চেহারাও একেবারে বিকৃতি হচ্ছে এবং একেবারে ওকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না। এখানে আমার মামারা ওকে হাত ধরে রাখছে এবং আমার নানা ধরে রাখছে, মানে একেবারে 4-5 জন একেবারে শক্ত করে ওকে সোনিয়াকে ধরে রাখছে যে ও যেন ওর নিজেকে বা অন্য কাউকে ক্ষতি না করতে পারে এবং যেভাবেই হোক এই পজিশন থেকে যেন ওকে মুক্ত করা যায়। তো এক ধরনের এটা এক্সারসাইজাম। তো সেখান এক পর্যায়ে গিয়ে আর কি ওর ভিতরে যে প্রসেসড এন্টিটিটা ছিল সেটা হার প্রকাশ করে এবং রাজি হয় তাকে ছেড়ে যাওয়ার জন্য, দুনিয়াকে ছেড়ে যাওয়ার জন্য। এবং মাওলানা সাহেব শর্ত দেয় যে কাজ করো, তুমি ওর বডিটা যে তুমি ছেড়ে চলে যাবা, তো সেটা একটা প্রমাণ স্বরূপ তোমার যেতে হবে। তো প্রমাণ স্বরূপে মাওলানা সাহেব বলে যে দেখো আমাদের দিল্লিতে যে সমস্ত পুরানা জুতা আছে সেটা তোমার নিয়ে এখান থেকে বের হতে হবে।
তো সেটা মাওলানা সাহেবের কথায় এই এন্টিটিটা রাজি হয় এবং সাথে সাথে তার হাত পাও ছেড়ে দেওয়া হয় এবং ও করে কি তার তার দাঁত দিয়ে মুখ দিয়ে আর কি সেই জুতাটা তুলে তুলে এবং দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে সে একেবারে ছুটে দৌড় দেয় আমাদের মেন গেটের দিকে। তো সিঁড়ি বেয়ে আর কি একতলাতে মেন গেট, তো একতলাতে গিয়ে মেন গেট পর্যন্ত যখন চলে যায় একেবারে মেন গেট থেকে বেরও হয় না, মানে ঠিক দেলিটার পাশে ও আবারও সেন্সলেস হয়ে পড়ে যায় এবং ওই জুতামুখী নিয়ে আর কি সেন্সলেস হয়ে পড়ে যায় একদম। আর এটাই হচ্ছে আর কি মাওলানার সাহেবের বর্ণনা অনুসারে এভাবেই আর কি তার শরীর ছেড়ে যাওয়ার ছিল আর কি, ডাইরেকশন ছিল। তো যাক, সাথে সাথে আবার আমার নানা এবং মামারা সবাই মেয়েটাকে ধরাধরি করে উপরে নিয়ে আসে দ্বিতীয় তলায় এবং তারও ঘন্টাখানিক পরে ওর জ্ঞান ফিরে এবং জ্ঞান ফেরার পরে ও একেবারে স্বাভাবিক, ও সকলকেই চিনতে পারছে, স্বাভাবিক কথা। ওর কিন্তু শরীরে এক ধরনের যে টায়ার্ডনেস, যে ওর শরীরে সমস্ত এনার্জি নাই, সেই জিনিসটা ওর বিহেভিয়ারে বা দেখেই প্রকাশ পাচ্ছিল বলে। তো কিন্তু এত কিছু যে হলো, ভায়োলেন্ট ছিল, ও পজেস ছিল, ওর কিছুই মনে নাই, ও কিছুই স্মরণ করতে পারছে না। তো ওকে আমার আম্মু এবং নানু জিজ্ঞেস করে যে তোমাকে তো আমরা সেই সকালে পাঠালাম, তো কি হয়েছিল, যে ঘটনাটা কি ছিল? তো বললো যে আমি তো জানি না, আমার হঠাৎ করে এখন হুশ আসছে, মানে সেন্স আসছে। তো কিন্তু উপরে ও আর কি বড় মামাকে মামাই ডাকতো। তো বলে যে মামার রুমের পাশে একটা ছোট মেয়ে থাকে, ওই মেয়েটা কোথায়? তো সবাই একেবারে মানে হতভাগ হয়ে যায়, হতভঙ্গ হয়ে যায় যে এখানে এই বাসায় তো কোনো ছোট মেয়ে থাকে না। হ্যাঁ, একটা ছোট মেয়ে থাকে, বলে যে বড় মামার মানে তিন তলার যে রুমে ছাদে যাওয়ার যে জায়গাটা, গলিটা ছিল, সেই গলির পাশে একটা আর কি যদি ডিসক্রিপশন দেওয়া যায়, একটা গোডাউনের মতো ছিল, একটা স্ট্রাকচার বানানো, সেখানে আর কি নানান জিনিসপত্র রাখা হতো। সেই গোডাউনের ভেতরে বলে তাদের অবস্থান, ওই মেয়েটা ওখানেই বলে থাকে। কিন্তু অস্বাভাবিক বিষয় এটাই যে মেয়েটার চোখের জায়গাতে কোনো দুইটা চোখ নাই, শুধু একমাত্র কপালে একটা চোখ। তো সোনিয়া বলল যে আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম, তো হঠাৎ করে আমার পেছন থেকে একটা আর কি টাগিং হলো, মানে আমাকে কেউ ট্যাপিং করে ডাকছিল। তো যখন আমি পিছনে ঘুরি, তো তখন একটা ছোট মেয়েকে দেখলাম, যে মেয়েটা আমাকে বলল যে তুই আমার বাসার সামনে কি করস? তো বাসার সামনে যেহেতু আসছোস, আমি মজার রুটি রান্না করলাম, তুই রুটি খাবি? তো সোনিয়া কিছু বলার আগেই ও এক টুকরা ওর হাতে এক ধরনের লাল রঙের রুটি সোনিয়ার মুখের ভিতরে কি জোরপূর্বক ঢুকিয়ে দিল আর কি। ওই তখন থেকেই আর কি আর সোনিয়ার কোনো সেন্স নেই, ও সেন্সলেস হয়ে গেছে। এবং মাওলানা সাহেবের এক্সোরসিজমের পরে ওর বক্তব্য অনুসারে যে তারপরে ওর সেন্স আসছে। কিন্তু এর ফাঁকে যে যত কিছু ঘটনা ছিল, যে প্রায় 3-4 ঘন্টা সেন্সলেস হয়ে উপরে পড়েছিল তিনতলায়, এবং নিচে এত একটা প্রসেসড এপিসোড ঘটলো, তার কিছুই স্মরণ নাই। তো ইউজুয়ালি আমরা গ্রন্থতন্ত্রতেও দেখি যে জিন বা বিভিন্ন ধরনের এরকম একটা আত্মা বলেন বা এন্টিটি বলেন, যেটা বিভিন্ন ধরনের রূপ নিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করে, মাঝে মাঝে শোনা যেত। তো নানুর এই ঘটনাটা যখন আমাদের ছোটবেলায় আমাদের বলা হলো, তো আমরা খুবই অনেক ভয়ে থাকতাম।
এবং মামার ঘরে অলমোস্ট আমাদের যাওয়াই হতো না। তিনতলাতে আমরা যেতেই ভয় পাইতাম। শুধু আমরা ছোট ছিলাম সে তাই না, আমার আম্মু থেকে নিয়ে আরো মাঝে মামারা সবাই বড়রাও আর কি তিনতলার ছাদে যেতে একটু ভয়ই পেত। এমনকি বড় মামাও একেবারে যে উনিতে তিনতলায় থাকতো, উনিও খুব মানে একদম হাতে টর্চ লাইট উপরে নিয়ে একবারে তার রুমে সে থাকতো। তো অন্ধকার হলেই একেবারে তা দ্রুত দোতলায় নানুদের বাসায় সবসময় নেমে আসতো। আর কেউ একেবারে বিনা কোনো বাতিতে, আগে তো লোডশেডিং টেডিং ছিল, উপরে খুব কমই যাওয়া হতো। তো এই কাহিনীটা যখন আমরা জানলাম, আমি যখন জন্ম হওয়ার পরে এগুলো আমরা শুনলাম, তো মানে খুবই আতঙ্কে এবং ভয়ে নানুদের বাসায় আমরা যেতাম বা থাকতাম। তো এই হচ্ছে আমার কাহিনী। যদি ভালো লাগে জানাবেন ইনশাল্লাহ। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। কোভিড রেগুলেশন ইনশাল্লাহ মেনে চলবেন। তো ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ধন্যবাদ প্রিয় রাসেল ভাই আমাকে স্টুডিওতে ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে যে ঘটনাটি বলবো এইটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, বাস্তব জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। রাসেল ভাই, আজকে আমার মন খুবই খারাপ। আজকে আমার আপন বড় ফুপু মারা গেছে এবং আমি সেই ফুপুকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমার ফুপুকে আমি অনেক বেশি ভালোবাসি এবং আমার ফুপু আমাকে অনেক বেশি ভালোবেসেছে। যাই হোক, আমার অডিয়েন্সদের কাছে আমি এটা জানালাম। তো ঘটনায় চলে যাই। আল্লাহ তাআলা আমার ফুপুকে জান্নাত দান করুক। তিনি অনেক অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটি বলবো এই ঘটনাটি একটা জেলের ঘটনা। একদিন রাতের বেলা একটা জেলে মাছ ধরতে যায়। তো মাছ ধরার সময় সে ওখানে হারিকেন জ্বালিয়ে মাছ ধরছে বসি দিয়ে পুকুরের পাড়ে। তো তিনি মাছ ধরতে ধরতে খেয়াল করতেছেন যে সামনে কি যেন একটা দেখতেছে। আমি যদি জায়গার বিবরণটা দিই, সেটা হচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে মন্ডপুকুর, বগুড়ার রাজধানী মোড়ের এলাকায় বড় একটা পুকুর, যেটার চারিপাশেই ঘন বাঁশঝাড়, এক পাশে গহীন জঙ্গল, তিন পাশে বাঁশঝাড়, আর আমাদের এক পাশে হচ্ছে আমাদের মালটার বাগান। ওই বাগানের ভিতরে বসে থেকে আমার একজন ব্যক্তি, আমি নাম বলবো না, সে মাছ ধরতেছে। তো ধরতে গেলে ওটা চুরি করেই মাছ ধরতেছে। সে যার পুকুর তার পারমিশন নেয়নি। তো তিনি মাছ ধরতে ধরতে যখন যে পাশে গহীন জঙ্গল, গহীন বলতে অনেক ঘন জঙ্গল, সেই জঙ্গলের ওই পাশ থেকে, জঙ্গলের ভিতর দিয়েই এক সাদা কাপড় পরিহিত ছায়া মানুষের মতো এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, আর একজন এই পাশ থেকে এই পাশে আসতেছে। আর এই মাছ ধরছে যে ব্যক্তি, সেই ব্যক্তি এই পাশে বসে থেকে তিনি ওগুলো দেখছে এবং ওই সামনে যে অদ্ভুত কিছু বা ভয়ানক কিছু তারা দেখতে পারছে, ওই অদ্ভুত জিনিসগুলো আবার এই মানুষটাকে দেখেনি। তো এই জেলে তো ওখান থেকে নড়তেছে না, সরতেছে না, প্রচুর ভয়ে আছে যে কি করবে। এমন একটা পরিস্থিতির ভিতরে হঠাৎ করে আকাশ মানে বিদ্যুৎ মানে মেঘের গর্জন আর কি। এই যখন মেঘের গর্জন হয় আর যখন বিদ্যুৎ চমকায়, তখন স্পষ্ট দেখতে পারে যে তিনজন মহিলার মতো সাদা কাপড় পরা ব্যক্তি তারা ওই জঙ্গলে শুয়ে আছে এবং তার উপরে দুইজন পাঞ্জাবি পরিহিত মানুষ ভাসমান অবস্থায় ঘুরছে। এমন একটা পরিস্থিতি দেখার পর তিনি ওইদিকে তাকাচ্ছে না, তিনি ভয় পাচ্ছে। ওখানে বাগান থেকে, মালটার বাগানের পাড় থেকে তিনি উঠতেছেও না, যে হঠাৎ করে যদি কোনো কিছু ওরা করে ফেলে বা দেখে ফেলে, এই ভয়ে তারা ওই দিকে তাকাচ্ছে না। তো এই মুহূর্তেই কিছুক্ষণ পরে ওই আমাদের গ্রামের একজন কবিরাজ, তিনি ওই পুকুর তো মালটার বাগান তো এই পাশে, ওখানে বসে আছে, কিন্তু সাইড দিয়ে ওই গহীন জঙ্গলের পিছন সাইডে যাওয়ার মানে ওই পাড়ে যাওয়ার রাস্তা আছে,
হঠাৎ করে দেখে লাইট জ্বালিয়ে আমাদের গ্রামের এক মুরব্বী যে তান্ত্রিক, মানে তিনি ওই দিক দিয়ে ওই পুকুর ওই পারে যায়। যাওয়ার পরে ওই সাদা পাঞ্জাবি পরিহিত যে দুইটা জিনের মতো অবয়ব ছিল, সেই অবয়বগুলো সুন্দর করে ওই মুরব্বিটাকে, মানে কবিরাজ মুরব্বিটাকে ডেকে নেয়। নেওয়ার পরে তারা অনেকক্ষণ যাবত ওখানে দাঁড়িয়ে থেকে কি যেন কথা বলছে। এই পাশ থেকে এই মাছ যে ধরতেছে সে চুপচাপ করে বসে থেকে দেখতেছে। এরই মধ্যেই তার বশি ফালানো ছিল, তার বশিতে একটা মাছ ধরে এবং এই মাছ এমনভাবে পানির ভিতরে একটা উতলানি দেয়, যার কারণে ওই মুরব্বি কবিরাজ যে গ্রামের, সে আবার পুকুরের দিকে তাকায়। তিনি তো হুইল বসিতে মাছ মারতেছিল অনেক দূরে। তো ওই কবিরাজ যখন পুকুরের দিকে তাকায় তখন তিনি দেখতে পারে হারিকেনের আলো একদম নিপ নিপ করে রাখছে, মানে একদম জ্বলছেই না এই অবস্থা। এই অবস্থায় তিনি ওই কবিরাজ যখন ওই লোকটাকে দেখতে পারে তখন ওই মানুষ যে ব্যক্তি মাছ মারছে সে তো ওই কবিরাজকে চেনে, আর কবিরাজও জানে যে এই সময় যদি মাছ মারে, একজন ব্যক্তি মাছ মারে, সেটা তার জানে, আমি নাম বলবো না, সেই ব্যক্তি। তো কবিরাজ সোজা ওখান থেকে ওই সাদা কাপড় পরিহিত মানুষের পিঠে উঠে তিনি পুকুরের উপর দিয়ে আসে এই জেলের কাছে, মানে যে মাছ ধরছে তার কাছে এসে ডাইরেক্ট ওখানে নামে এবং ওই জিনগুলো খুব রাগান্বিতভাবে তাকিয়েছিল ওই জেলের দিকে, কিন্তু কবিরাজ তাদেরকে ঠান্ডা করে এবং ঠান্ডা করার পরে কবিরাজ বলে যে তুমি যদি আজকে এই দিনের কথা বা আজকে যা যা দেখেছো এই কথাগুলো যদি তুমি গ্রামের কোনো মানুষের কাছে শেয়ার করো বা তুমি যদি বলে ফেলো, তাহলে এই দিন দুটো তোমার কি করবে তা তোমাকে আমি বলতে চাচ্ছি না। তখন ও কোনো মতে হাত পা ধরে ভয়ে ওখান থেকে পা হাত ধরে তিনি চলে আসে। এই কবিরাজ আবার এই গ্রামের ভিতরে যত সব অকাজ কুকাজ করে বেড়াতো। তো এই কুকাজ করে বেড়ায় সিরেকি কাজ করে, গ্রামের মানুষ অনেকে তাকে দেখতে পারে না। এই থাকে এই কবর খোরে মানুষের মাথার বা হাড় টার এগুলো নিয়ে আসে, তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে, এগুলো গ্রামবাসী পছন্দ করতো না। তো এই ব্যক্তিটা আবার সরাসরি এই বিষয়টা গ্রামের মাতবর, হুজুর, মসজিদের ইমাম সবাইকে জানিয়ে দেওয়ার পরে যখন ইমাম সাহেব এটা শুনতে পারছে, ইমাম সাহেব জানতো ওই জায়গাটা আগে থেকেই খারাপ। তো ইমাম সাহেব সাথে সাথে তাকে বলেছে যে আপনি একটুকু দেরি করেন না, আপনি এই মুহূর্তে মসজিদের ভিতর ঢোকেন। তো বলার সাথে সাথে ওই ব্যক্তি মসজিদের ভিতর ঢোকে। ইমাম সাহেব পরে পেছনে যাওয়ার পরে ওই মানুষটা একটা তাবিজ দেয় এবং দোয়াদরে পুরো ফু দিয়ে দেয়। এর কারণে ওই মানুষটি আজও বেঁচে আছে এবং জিনেরা চাইলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। তিনি আমাকে এই ঘটনাটি শেয়ার করছেন এবং বলেছেন যে ভাইয়া অবশ্যই এই ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। সবশেষে আমি আবারও বলছি, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে পাঠিয়ে দেবেন। সবাই আমার বড় ফুপ্পির রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নিজের শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম বাছাইকৃত ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আপনারা কে কোথা থেকে ঘটনাগুলো শুনছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের এই যে ঘটনাগুলো আপনারা বিভিন্ন মানুষের সাথে শেয়ার করছেন, এটা আসলে আমাদের খুবই ভালো লাগার বিষয়। আর আপনারা প্রবাসী ভাইয়েরা আমাদেরকে কমেন্ট করছেন, আমাদের ঘটনা শেয়ার করছেন। আমরা তো আপনাদের জন্যই কষ্ট করে ঘটনা বানাই, তাই না? আপনারা কেন শেয়ার করবেন না বা কেনই শুনবেন না? আমাকে অনেকেই চেনেন, যারা আমার এই ফেসটাকে চেনেন বা অনেক আগে থেকে আমাকে আমার অন্য চ্যানেলে ঘটনা শুনেছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আসলে দেখতে চাই কারা কারা আমার ওল্ড ফ্রেন্ড। যাই হোক, আমি আগামীকাল যে ঘটনাগুলো নিয়ে আসবো আমি একটু বলি। আমি আগামীকাল শ্মশান ঘাটের ঘটনা নিয়ে আসবো, যেটা অনেক ভয়ানক। আপনারা যদি ভয়ানক ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।